তো আছে দেখি, বলছি শুনতে পাচ্ছ? 9 নেই, 13, রোল 13। Yes, sir. তুমি বলো, তুমি তো এ পর্যন্ত বলো নাই, এ পর্যন্ত জিজ্ঞেস করছি পারো নাই, মানে প্রিপারেশন ছিল না। আজকে বলো, আজকে তো ইজিএস। স্টার্ট করো। রেকর্ডিং কি করা হচ্ছে? স্যার পড়ে আসিনি। তুমি তো একদিনও এ পর্যন্ত পারলা না। রোল 15, শফিক, রোল 15। Yes, sir. Yes, sir. রোল, হ্যাঁ, রোল 15 Yes, sir. বলো। পারবো না স্যার, হ্যাঁ, পারবো না স্যার। 17, রোল 17 ইয়েস স্যার। বলো। স্যার পড়ে আসেনি। তোমরা যারা পড়ে আসোনি, ঠিক আছে, ক্লাস শুরু হচ্ছে, আমি মাঝে কোশ্চেন জিজ্ঞেস করবো, তোমাদের ওই সুযোগ আছে, তখন আনসার পারলে তখন কিন্তু তোমাদের স্কোর আসবে। শুধু যারা এ পর্যন্ত বলনি তারা না, তার অন্যদের জন্য। আচ্ছা, এখন কে বলবে দেখি? এবার ওপেন। স্যার রোল 1 পড়তে পারি? দেখে অন্য কেউ, জি স্যার, ঠিক শুনতে পাচ্ছি না। অন্য কেউ রোল 1 ছাড়া? রোল 2, রোল 2 আছে? ইয়েস স্যার। বলো। স্যার পারবো না। স্যার রেকর্ডিং কিন্তু এখনো চালু হয়নি। রোল 2 কি ব্যাপার? তুমি তো এর আগে 2 একদিন বলছিলা, এখন কি রোল 1 4 ওরা বলে দেখে 11 তোমরা কি পড়া? রোল 5 বলো, রোল 5। রোল 5 শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। বলো। স্যার প্রিপারেশন ওরকম ভালো না, মানে ভালো এক্সপ্লেইন করতে পারবো না। ভালো না, না একটু প্রিপারেশন নিয়েছো কি নাও নাই? ভালো না খারাপ? স্যার প্রিপারেশন নেইনি। ভালো খারাপ তুমি তো, তোমার যখন আমরা তো ভালো আশা করি না, প্রিপারেশন নিচ্ছ কিনা, স্লাইড গুলো দেখছো কিনা, এটা আমি জানতে পারছি না। আমি তো না ভালো তো স্যার, চাই না। দেখা ওটা হয়নি। ওটা বলবো। এই রোল 11 নাই? হ্যাঁ, রোল 4, 4 আবরার, আবরার। আচ্ছা, সুমিত শুরু করো। আবরার কোথায়? আপনার কি ক্লাসে এসে আবার অন্য দিয়ে গেল নাকি? স্যার ও চ্যাটে লিখে জানিয়েছে ওর মাইকে প্রবলেম হচ্ছে। ও আচ্ছা, তাহলে তুমি শুরু করো। ঠিক আছে স্যার, রেকর্ডিংটা শুরু করলে ভালো হয়। হ্যাঁ, তুমি শুরু করো, স্টার্ট করো। ওকে। Recording in progress. আজকে আমাদের টপিক হলো থার্মাল অ্যানালাইসিস এবং
এর মধ্যে থার্মোগ্রাভিমেট্রিক অ্যানালাইসিস বা টিজিএ। আচ্ছা, হ্যাঁ, মানে এখানে আমি শুরু করে দিই। আজকে আমরা যেটা দেখবো যে আমরা করতেছিলাম যে মেটেরিয়ালস ক্যারেক্টারাইজেশন, যেটা হচ্ছে থার্মাল রেসপন্স এর মাধ্যমে, থার্মাল অর্থাৎ টেম্পারেচারের মাধ্যমে মেটেরিয়ালস এর মধ্যে যে চেঞ্জ গুলো হয় সেই চেঞ্জ গুলাকে সামনে এনে এই চেঞ্জ গুলাকে কনসিডার করে আমরা তাদেরকে ক্যারেক্টারাইজ করে তাদের প্রপার্টি স্টাডি করবো। এর মধ্যে আমরা এর আগে যেটা দেখেছি ডিটিএ, ডিএসসি আমরা দেখলাম, তাই না? তারপর হচ্ছে আজকে আমরা টিজিএ দেখবো। টিজিএটাও একটা কমন একটা ইনস্ট্রুমেন্ট, এবং এটা আমাদের ডিপার্টমেন্টে আছে, আমরা এটা করে থাকি নর্মালি। এটা হচ্ছে টেম্পারেচারের সাথে সাথে যে কোনো কোনো একটা মেটেরিয়ালের যে মাস চেঞ্জ হয় সেই মাস চেঞ্জের রেসপন্সটা নিয়ে আমরা মেটেরিয়ালস ক্যারেক্টারাইজ করি। এই জিনিসটা আমরা দেখবো এখানে। এটা এই মাস চেঞ্জ দিয়ে, এটা দিয়ে যেটা বোঝা যায় যে তোমার একটা মেটেরিয়াল কত টেম্পারেচারে ডিকম্পোজ করবে, কত পার্সেন্ট ডিকম্পোজ করবে, এই জিনিসগুলো আমরা এই টেকনিকে জানতে পারবো। হ্যাঁ, শুরু করো, শুনি। থার্মোগ্রাভিমেট্রির কাজই হলো যে টেম্পারেচারের সাথে স্যাম্পলের মাস চেঞ্জ মেজার করা। তাহলে আমাদের এই স্যাম্পলটাকে একটা ফার্নেসে রাখতে হবে অবশ্যই হিটিং এর জন্য, এবং এই মাস চেঞ্জটাকে একটা খুব সূক্ষ্ম থার্মো ব্যালেন্স দিয়ে মাপতে হবে। তো এখানে যেহেতু মাস চেঞ্জ হচ্ছে, তাহলে অ্যাপ্লিকেশন কোথায় হতে পারে? নিশ্চয়ই সেখানে হবে যেখানে ম্যাটেরিয়ালটা থার্মালি চেঞ্জ হয়, মানে সবচেয়ে বেশি থার্মাল ডিকম্পোজিশনের ক্ষেত্রে এটা খাটে। এবং তারপর এটার টেম্পারেচার সাথে থার্মাল স্টেবিলিটি কেমন সেটাও কিন্তু তার সেই মাস চেঞ্জ থেকে থেকে দেখা যায়। তো এখানে আমরা দুটো মোডের কথা জানতে পারি। একটা হচ্ছে স্ক্যানিং মোড, যেখানে আমি টেম্পারেচার আস্তে আস্তে বাড়তে থাকবো এবং আমি দেখবো যে কোন টেম্পারেচার এটা ডিকম্পোজ করতে শুরু হয় বা কোন টেম্পারেচার থার্মাল স্টেবিলিটি নষ্ট হয়ে যায়। অথবা আইসোথার্মাল মোডে আমি যেটা করব যে একই নির্দিষ্ট টেম্পারেচার ঠিক রেখে আমি টাইমের সাথে সাথে মাস লস ক্যালকুলেট করতে থাকবো। সেক্ষেত্রে আমি দেখবো যে কোন টাইমে একই টেম্পারেচার ধরে রাখলে কোন টাইমে তার থার্মাল ডিকম্পোজিশন বা থার্মাল স্টেবিলিটি নষ্ট হওয়া শুরু হয়। তো সাধারণত থার্মোগ্রাভিমেট্রিক কার্ভ গুলো হচ্ছে পার্সেন্টেজ অফ মাস চেঞ্জ ভার্সেস টেম্পারেচার অফ অর টাইম। আমরা নিচের দিকের কার্ভটা লক্ষ্য করি। একদম শুরুতে মাস চেঞ্জ হচ্ছে 0%, মানে কনস্ট্যান্ট টেম্পারেচারে আছে। তারপর যখন টিআই টেম্পারেচারে পৌঁছলো তখন কিন্তু মাস লস ধীরে ধীরে শুরু হলো। সেটা -50% ক্রস করলো, তারপর একদম -100%, মানে ধরতে গেলে পুরো মাসটাই ভ্যাপোরাইজড হয়ে গেল বা ডিকম্পোজ হয়ে গেল, এবং সেটা হয়ে গেল টিএফ টেম্পারেচারে। টিএফ টেম্পারেচারের পর আর কোনো রিয়াকশন হয়নি, বা রিয়াকশন হওয়ার স্কোপ থাকলেও সেখানে পুরো মাস শেষ হয়ে গেছে, তাই রিয়াকশন হওয়ার প্রশ্নই ওঠে না। সুতরাং আমরা বলতে পারি যে টিআই থেকে টিএফ এই টেম্পারেচার রেঞ্জের মধ্যে আমি যে ম্যাটেরিয়ালটা নিয়েছিলাম এই ম্যাটেরিয়ালটার কোন একটা রিয়াকশন হয়, এটা পুরোপুরি শেষ হয়ে গেছে। সুতরাং এই যে টেম্পারেচার ইন্টারভাল টিআই থেকে টিএফ, এটাকে আমরা বলছি রিয়াকশন ইন্টারভাল। হ্যাঁ, মানে এই এই টেকনিকটা হচ্ছে ভেরি সিম্পল টেকনিক। এখানে যেটা বলবো যে তুমি হিট দিতে থাকবা, হিটের সাথে তার মাসটা কি চেঞ্জ হচ্ছে তুমি এটা রেকর্ড করতে থাকবা। এটা একটা মাইক্রো ব্যালেন্স, একটা ব্যালেন্স ইউজ করা হয়। মানে এখানে একটা ব্যালেন্স তোমরা দেখছো আমাদের কেমিক্যাল অ্যানালিসিস ল্যাবে, একটা ব্যালেন্স এখানে ভিতরে দেওয়া থাকে। হ্যাঁ, তারপর সেই ব্যালেন্সটা যখন তোমার দেখা যায় ইনিশিয়াল তো তুমি একটা ওয়েট দিয়ে দিবা, সেটা থাকবে আস্তে আস্তে যখন টেম্পারেচার দিবা ডিগ্রেডেশন টেম্পারেচার আছে সেটা ইউজ করতে থাকবে, সেটা রেকর্ড হতে থাকবে। তো এখানে থেকে তুমি কি জানলা যে এটা ডিগ্রেডেশন স্টার্ট হচ্ছে, এখানে এখানে এসে শেষ হচ্ছে। এরপরে এটা 100% যদি চলে আসে -100, তাহলে বুঝতে হবে যে এখানে আর কিছু না, সব এটা ভোলাটাইল একটা ভোলাটাইল ফর্মে, এটা গ্যাসিয়াস ফর্মে পুরোটাই চলে গেছে, আর কোনো রিসিডিউ নাই এখানে। এই জিনিসটা এখানে অনেক সময় দেখা যায় অনেক মেটেরিয়ালসে তোমার রিসিডিউ থাকে, সেখান থেকে বোঝা যায় যে কত পার্সেন্ট ডিগ্রেড করছে বা রিসিডিউ বা অ্যাশ কন্টেন্ট, এই জিনিসগুলো বের করা যায়। হ্যাঁ, বলো ইনস্ট্রুমেন্টেশনটা বলো। ইনস্ট্রুমেন্টেশনটা কিছুটা জটিল, আমি হয়তো বলো এখানে যেটা হচ্ছে একটা মাইক্রো ব্যালেন্সটা বলতে পারবো না। ঠিক আছে, আমরা মোটামুটি মাইক্রো বুঝে নিই যে থার্মোগ্রাভিমেট্রিতে মোটামুটি থাকে একটা মাইক্রো ব্যালেন্স, একটা ফার্নেস, একটা টেম্পারেচার প্রোগ্রামার, আর একটা কম্পিউটার। তো মূল যন্ত্রটাই হচ্ছে, মানে যে যন্ত্র দিয়ে আমরা মূল কাজটাই করবো সেটা হচ্ছে মাইক্রো ব্যালেন্স। মাইক্রো ব্যালেন্সটা অ্যাকচুয়ালি মাস চেঞ্জ মেজার করে, এবং এটা এতটাই সূক্ষ্ম যে জাস্ট 1 মাইক্রোগ্রাম মাস চেঞ্জও ডিটেক্ট করতে পারে, এবং সর্বোচ্চ
100 মিলিগ্রাম পর্যন্ত মাছ ধরতে পারে। তো এখানে মাইক্রো ব্যালেন্সের অনেকগুলো টাইপ আছে, দুর্ভাগ্যজনক কোনোটাই আমি আগে পড়িনি। তো এটাকে বলা হচ্ছে নাল পয়েন্ট টাইপ। এই নাল পয়েন্ট মাইক্রো ব্যালেন্সটা এমন কিছু বলা হচ্ছে যেটা স্যাম্পলটাকে ভার্টিক্যাল পজিশনে রাখতে পারে যখন এর মাস চেঞ্জ হয়। তো আমরা এই তিনটা ছবিতে একটা করে আসি। আমরা বাম দিকের নিচের ছবিটাতে দেখতে পাচ্ছি যে স্যাম্পল এবং ক্রুসিবলকে একটা ফার্নেসের মধ্যে রাখা হয়েছে এবং সেই ফার্নেসের যে ওয়েট সেটা মাইক্রো ব্যালেন্স দিয়ে সাসপেন্ডেড অবস্থায় রয়েছে। সেই মাইক্রো ব্যালেন্সটা আবার কম্পিউটার বা চার্ট রেকর্ডারের সাথে যুক্ত এবং সেই কম্পিউটারটা কিন্তু আবার ফার্নেসের টেম্পারেচার প্রোগ্রামারকে কন্ট্রোল করছে। এবার নিচের দিকের ছোট ছবিটার দিকে আমরা একটু মনোযোগ দিই। আমরা দেখতে পাচ্ছি যে একটা ফার্নেস কয়েলের মাঝখানে একটা চ্যানেলে স্যাম্পলটাকে সাসপেন্ড অবস্থায় রাখা হয়েছে। এই স্যাম্পলের ঠিক সামান্য নিচে একটা সরু সূক্ষ্ম কাঠির মতো যেটা দেখতে পাচ্ছি, এটাই কিন্তু অ্যাকচুয়ালি থার্মোকাপল। আর ওপর দিকে যে আমরা কিঙ্কওয়ালা দুটো কার্ভ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে যে গ্যাসটা আমরা ফ্লো করছি, যে ইনার্ট গ্যাস বা রিঅ্যাক্টিভ গ্যাস ফ্লো করছি, সেটা হচ্ছে তার ফ্লো পাথ। এই ফ্লো পাথের জিওমেট্রি অপটিমাইজেশন করার কিছুটা দরকার, যদিও এই জিওমেট্রি অপটিমাইজেশন সম্পর্কে ইন ডিটেইল তেমন কিছু বলা হয়নি। এবং তারপর ডান দিকে যে ছবিটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা কাহান মাইক্রো ব্যালেন্সের। আমি কিন্তু মাইক্রো ব্যালেন্স সম্পর্কে খুব বেশি জানি না, তবে এখানে এই কথাটা বলা হয়েছে যে এখানে স্যাম্পলের মাস লস হলেও এই স্যাম্পলটা নিচের দিকে নামে না। আমরা সাধারণত দাড়িপাল্লা বা বাটখারা ব্যাপার দেখেছি যে যে পাশটা হালকা হয় সে পাশটা উপরে উঠে যায়, আর যে পাশটা ভারী হয় সে পাশটা নিচে নেমে যায়। কাহান মাইক্রো ব্যালেন্সে সেটা হয় না। কিভাবে হয় না সেটা বলতে পারবো না, কিন্তু মোটামুটি এটুকু বলতে পারবো যে এখানে একটা ম্যাগনেটিক কয়েলের মাধ্যমে ব্যালেন্স বিমের কোনো একটা পয়েন্টে লোড দেওয়া হয়, যেখানে পুরো ব্যালেন্সিং সিস্টেমটাই হচ্ছে একটা টট রিবন সাসপেনশনের উপরে সাসপেন্ডেড। তো তো এটাকে অবশ্যই কিছু কম্পিউটার কন্ট্রোলার সার্কিট কন্ট্রোল করে, এবং এই মাস চেঞ্জ কতটুকু সরে গেল সেটা নিচের দিকে যে লাইট সোর্স আর ফ্ল্যাগ রয়েছে, এই ফ্ল্যাগের একটা কাটার মতো ডায়াল, এটা কিন্তু ফটো ডায়োডের লাইট টিউবের পথের মধ্যে একটা বাধার সৃষ্টি করে। ফলে এই যে ফ্ল্যাগের যে ছায়া, এই ফ্ল্যাগের ছায়াটা ধরেই কিন্তু আমরা মোটামুটি মানে মেশিনটা অ্যাকচুয়ালি বুঝতে পারে যে এর মাস লস কতটুকু হয়েছে। এখানে দাড়িপাল্লা বাটখারার মতো একদিকে থাকে স্যাম্পল, অন্যদিকে থাকে এম্পটি পেন। আমি মোটামুটি এতটুকুই বুঝতে পেরেছি। হ্যাঁ, এটা শেষ করে দাও। মানে এটা ধরো মাইক্রো ব্যালেন্সের ভিতরে কিভাবে কাজ করে বা কি কি জিনিস থাকে এই জিনিসটা দেখানো হবে। মোট কথা কনসেপ্ট হচ্ছে যে এখানে স্যাম্পলটা এই যে স্যাম্পলটা এখানে থাকে, এটাকে এভাবে একটা ক্যান্টিলিভারের মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়, আর এই পাশটা হচ্ছে মাইক্রো ব্যালেন্সের যে জিনিসগুলো আছে সেখানে আছে, এখান থেকে কম্পিউটারে রেকর্ড করতে থাকে। আর এদিকে হিট হতে থাকলে তখন এখানে যে ওয়েট লস হতে থাকে, তখন সেটা রেসপন্স করে এটা হয়ে যায়। এক্সপেরিমেন্টাল অ্যাসপেক্টটা বলো। এখানে এক্সপেরিমেন্টাল অ্যাসপেক্টের তো অনেক কিছু আছে। প্রথমেই বলা হচ্ছে স্যাম্পলের কথা। স্যাম্পলের মাস, ভলিউম এবং ফর্ম, এই তিনটাই কিন্তু রিপ্রোডিউসিবল এবং অ্যাকুরেট থার্মোগ্রাভিমেট্রিক কার্ভের জন্য ইম্পর্টেন্ট। আমি যদি ঠিকঠাক কার্ভ চাই এবং সেটাকে যদি বারবার রিপ্রোডিউস করতে চাই রিলায়েবলি, তাহলে কিন্তু আমাকে তিনটার ব্যাপারে নজর দিতে হবে। এবং অবভিয়াসলি অন্যান্য থার্মালাইন্সের মতো থার্মোগ্রাভিমেট্রিতেও আমাদের স্যাম্পল টেম্পারেচার এবং প্রোগ্রামড টেম্পারেচারের মধ্যে ডেভিয়েশনটাকে কন্ট্রোল করতে হবে। সেই যে হিটিং রেটের কথা বা থার্মোকাপলের টেম্পারেচার রিচ করার যে ডিফারেন্স, এটা আমাদের যতটা পারি আমাদের মিনিমাইজ করলে ভালো হয়। এখন স্যাম্পলের মাস যদি কম হয় তাহলে কিন্তু সেটা ভালো, তাহলে টেম্পারেচার সহজে এটার একদম ভেতরে পর্যন্ত ইকুয়ালাইজ হয়ে যেতে পারবে। তাই আমার বড় মাছের চেয়ে ছোট মাছ হচ্ছে এই থার্মাল ডেভিয়েশনটা কমানোর জন্য বেশি উপকারী। তো মোটামুটি থার্মোগ্রাভিমেট্রিক অ্যানালাইসিসে কয়েক মিলিগ্রাম স্যাম্পলই সাধারণত নেওয়া হয়ে থাকে। তো স্যাম্পল তো অনেক ফর্মেই থাকতে পারে, সেটা ছোট ছোট ব্লক আকারেও থাকতে পারে, একদম ফ্ল্যাট হয়ে যাওয়া ভাঙা ফ্লেকের মতো হতে পারে, সেটা লম্বা লম্বা ফাইবারের মতো হতে পারে, বা একদম মিহি পাউডারের মতো হতে পারে। তো স্যাম্পল ফর্ম হচ্ছে সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট থার্মোগ্রাভিমেট্রিক কার্ভ অ্যানালাইসিস। ওটা ফার্স্ট মোস্ট ইম্পর্টেন্ট কোনটা সেটা আমি নিজেও ধরতে পারিনি। ঠিক আছে, এখন আমরা নিচের ছবিটার দিকে একটু লক্ষ্য করি। আমরা তিনটা ছবির দিকেই দেখতে পাচ্ছি যে মোটামুটি যে ডিকম্পোজিশন স্টার্ট টেম্পারেচার এবং ডিকম্পোজিশন এন্ড টেম্পারেচার মোটামুটি কাছাকাছি ধরা যায়। কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করি, ব্লকের ক্ষেত্রে কিন্তু ডিকম্পোজিশন সিগনিফিকেন্টলি
শুরু হয়েছে যে টেম্পারেচার পাউডার বা ফ্লেকের, কিন্তু সেই টেম্পারেচার শুরু শুরু হয়নি। বা আমরা বলতে পারি যে ব্লকের চেয়ে ফ্লেক প্রথম দিকে তাড়াতাড়ি মাস লস করেছে, এবং ফ্লেকের চেয়ে পাউডার আরো তাড়াতাড়ি মাস লস করেছে অন্তত প্রথম দিকে। সেটা এই সারফেস এরিয়া ডিফারেন্সের জন্যই হচ্ছে। কিন্তু এরপর কিন্তু আমরা একটা খুবই অদ্ভুত জিনিস খেয়াল করতে পারি। ব্লকের যেখানে মাস প্রায় পুরোটাই ভ্যাপোরাইজড হয়ে গেছে, মানে নিয়ারলি -100% মাস চেঞ্জ, সেখানে কিন্তু ফ্লেক রাখলে খুব সামান্য, কত হতে পারে 2-3% মতো মাস বাকি রয়ে গেছে। আর ফ্লেকের জন্য 2-3%, আর পাউডার রেখে দেওয়ার জন্য প্রায় 20% মাস বাকি রয়ে গেছে। এখানে যে স্যাম্পলের জন্য করা হচ্ছে সেটা হচ্ছে পলিমিথাল মেথাক্লাইট PMMA স্যাম্পলের জন্য, এবং মাস 5 মিলিগ্রাম, হিটিং রেট 5 কেলভিন পার মিনিট। কিন্তু আমি নিজেও ঠিক বুঝতে পারলাম না যে আমি মিহি গুঁড়ো করলে এটার কিছু ম্যাস চেঞ্জ কম হবে কেন, মানে মিহি গুঁড়ো করলে রেসিডিউ থাকার এখানে চান্স আসে কি করে, তাও ব্লকে যেখানে নেই সেখানে ফ্লেক বা পাউডারে আসে। এটাও কিন্তু আমরা কাছে চিন্তার বিষয়। আচ্ছা, এখানে যেটা এই স্লাইড থেকে আমরা যেটা জানলাম, যেটা বলতো, এখানে তোমার মাস, ভলিউম এবং ফর্ম এগুলোর উপর তোমার টিজি যেই তোমার রেসপন্স আসবে সেই রেসপন্সটা ভেরি করে। এবং রিপ্রোডিউসিবল করতে গেলে, তুমি একটা স্যাম্পলকে রিপোর্ট করতে গেলে যে এটা ডিগ্রেডেশন টেম্পারেচার এটা তখন তাহলে তোমার এই জিনিসগুলো অ্যাকুরেটলি তোমার এই স্যাম্পলের শেপটা বা স্যাম্পলের ফর্মটা কি ফর্মে আছে, এটা পাউডার ফর্মে আছে না ফ্লেক ফর্মে আছে না ব্লক ফর্মে, এগুলা তোমাকে এই রিপোর্ট করতে হবে বা এটা ওইভাবে নোটিসে রাখতে হবে। আর একটা কথা হলো যে এখানে তোমার স্যাম্পল টেম্পারেচারটা তোমাদের যদি কম রাখো, এটা বড় স্যাম্পল না ছোট স্যাম্পল না হয়ে নিলে তখন ডেভিয়েশনটা কম হবে। এটা একটা কারণ তো তোমরা জানো স্পষ্ট, এটা হচ্ছে যে স্যাম্পল যদি বড় হয় তাহলে দেখা যাবে তার সারফেস টেম্পারেচার এবং ইনসাইড টেম্পারেচার ভিতরে একটা ভেরিয়েশন হয়ে যাবে। অর্থাৎ টেম্পারেচারের যে ফার্নেসের যে টেম্পারেচার যখন বাড়তে থাকবে, তোমার একই স্যাম্পলের মধ্যে একই সাথে ওই টেম্পারেচার সেন্টার এবং স্যাম্পলের সারফেসে থাকবে না। এই যে তোমার একটা ভেরিয়েন্ট চলে আসবে স্যাম্পলের মধ্যে, তখন তোমার ডেভিয়েশন গুলো চলে আসবে। তো এই জন্য স্যাম্পলটাকে ছোট নিতে হয় যাতে তোমার স্যাম্পলের সারফেসের টেম্পারেচার এবং সেন্টারের টেম্পারেচার এক হয়। এখানে আর ফর্মের সাথে সাথে এই গ্রাফের মধ্যে যেটা এই ফিগারের মধ্যে যেটা PMM এর একটা স্যাম্পল, এটাকে 5 কেলভিন পার মিনিটে এটা হিট করা হয়েছে। তো এখানে যেটা দেখাচ্ছে যে একই স্যাম্পল যদি ব্লক ফর্মে থাকে তাহলে দেখো তার ডিগ্রেডেশনটা স্টার্ট হবে অনেক পরে। আর যদি পাউডার, এক্সট্রিম কেস হচ্ছে পাউডার ফর্ম যদি হয় তাহলে তার ডিগ্রেডেশনটা আরো অনেক আগে শুরু হয়ে যায়। আর ডিগ্রেডেশন ফিনিশ টেম্পারেচারটা অলমোস্ট প্রায় কাছাকাছি থাকে। তো এই যে জিনিসটা একই স্যাম্পল দেখো, শুধুমাত্র ফর্মের ভিন্নতার কারণে তাহলে দেখা যাচ্ছে ডিগ্রেডেশন টেম্পারেচার অনেক পার্থক্য হয়ে যাচ্ছে। এটা কেন হয় যে ব্লকে যখন তোমার থাকে ব্লক ফর্মে ড্যান্স ফর্মে থাকে তাহলে ডিগ্রেডেশনটা স্টার্ট হতে গেলে তোমার টেম্পারেচার সেন্টার পর্যন্ত রিচ করতে গেলে অনেক সময় লাগবে। তখন দেখা যাবে যে এখান থেকে আর রাইটলি কমা শুরু হয়েছে, এখানে ডাস্ট্রিকলি কমা আছে, আর এখান থেকে ডাস্ট্রিকলি শুরু হয়েছে। কারণ এখানে সারফেসে যেহেতু পাউডার, সব জায়গায় সবগুলো পাউডার পার্টিকেল একই স্যাম্পলের সমানভাবে টেম্পারেচার পাচ্ছে, এর আগে স্টার্ট হয়ে যাবে। ফ্লেকটা ব্লকের চাইতে কম ডেন্স, এটা একটা ফ্লেক ফর্মে আছে। এটা তো একটা রেক্টেঙ্গুলার ব্লক হতে পারে বা স্কয়ার ব্লক হতে পারে বা কিউবিক হতে পারে। আর ফ্লেক তো 4টা টাইপের, তোমরা এটা জানো। এখানে হিট ডিফিউশনটা অনেক ভালো হবে, হিট ফ্লোটা অনেক ভালো হবে, হিট পাউডারে আরো বেশি হবে। এই জন্য এখানে এই ডিফারেন্সটা হয়ে যাবে। এটা জাস্ট দেখানো তোমাদেরকে ফর্মের উপর কি ভেরিয়েশন। বলো এবার অ্যাটমসফিয়ারের ব্যাপারটা বলো। এরপরে আমাদের যেটা ফ্যাক্টরগুলো আসছে সেটা হচ্ছে অ্যাটমসফিয়ার আর টেম্পারেচার ক্যালিব্রেশন। তো এখন অ্যাটমসফিয়ার কিন্তু রিয়েক্টিভ বা নন রিয়েক্টিভ দুই ধরনের অ্যাটমসফিয়ারই করা যেতে পারে, যেটা যে কোনো থার্মাল অ্যানালাইসিসের ক্ষেত্রেই সত্য। রিয়েক্টিভ অ্যাটমসফিয়ারের ক্ষেত্রে সেটা হতে পারে করোসিভ, অক্সিডাইজিং বা রিডিউসিং গ্যাসেস, যেটা স্যাম্পলকে করোড করতে পারবে বা অক্সিডাইজ বা রিডিউস করতে পারবে। নন রিয়েক্টিভ অ্যাটমসফিয়ারের ক্ষেত্রে আমাদের ইনার্ট গ্যাস লাগবে, এবং ওয়াটার ভ্যাপর যেহেতু নিজেও রিয়েক্টিভ, সেই ইনার্ট গ্যাসের মধ্যে ওয়াটার ভ্যাপর যাতে যতটা কম থাকে ততই ভালো। বিশেষ করে ড্রাই আর্গন আর নাইট্রোজেন
এরা নর্মালি নন রিয়েক্টিভ অ্যাটমসফিয়ার তৈরি করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো এখন অ্যাটমসফিয়ারটাকে সবসময় নন রিয়েক্টিভ এবং ইউনিফর্ম রাখতে হলে যাতে প্রোডাক্ট থেকে উঠে আসা গ্যাসকেও আমরা সুইপ করে দিতে পারি, সেজন্য ফার্নেস টিউবের ভেতরে যেমন স্যাম্পল রাখবো সেটার ভেতর দিয়ে কন্টিনিউয়াসলি গ্যাস ফ্লো করে করে ভল্টের প্রোডাক্টগুলোকে বাইরে ক্যারি আউট করে নিয়ে আসতে হবে। ফ্লো রেট মোটামুটি 2 থেকে 10 মিলিগ্রাম যদি স্যাম্পলের মাস হয়, তবে মোটামুটি আমরা ফ্লো রেট রাখতে পারি 15 to 25 মিলিলিটার পার মিনিট। এরপরে আমাদের একটা কথা আছে, টেম্পারেচার ক্যালিব্রেশন। এটা আমাদের একটু এটা একটু গভীরভাবে বুঝতে হবে। টেম্পারেচার ক্যালিব্রেশন কিন্তু থার্মোগ্রাভিমেট্রিক অ্যানালাইসিসের ক্ষেত্রে একটু জটিল অন্যান্য গুলোর চেয়ে। এর কারণ যে থার্মোকাপল জাংশনটাকে কিন্তু আমি স্যাম্পল বা হোল্ডার কোনোটাতেই টাচ করতে পারবো না, কেননা তাহলে কি হবে, তাহলে আমাদের যে থার্মোকাপলের যে বিডের মাস সেটারও কিন্তু কিছু একটা অংশ স্যাম্পল বা স্যাম্পল হোল্ডারের সাথে যোগ হয়ে যাবে। আমরা তো বলতে পারবো যে টেম্পারেচার ক্যালিব্রেশন যে থার্মোকাপলে বিট দিয়েছি এটার ওয়েটের এই ফ্র্যাকশন হোল্ডার ক্যারি করছে আর অন্য একটা ফ্র্যাকশন থার্মোকাপলের স্টিকটা ক্যারি করছে, এটাই হচ্ছে ঝামেলা। সেজন্য এইরকম থার্মালাইসিসের ক্ষেত্রে খুব কেয়ারফুল টেম্পারেচার ক্যালিব্রেশন করতে হবে। তো এটার ক্যালিব্রেশন করার কিছু ইন্টারেস্টিং উপায় আছে। এর মধ্যে একটা উপায় হচ্ছে কিউরি পয়েন্ট মেথড দিয়ে ক্যালিব্রেট করতে। এটা প্রিন্সিপাল কিন্তু পরের চার্টে দেওয়া আছে আসলে। আচ্ছা, তাহলে আমি আচ্ছা, টেম্পারেচার ক্যালিব্রেশন ব্যাপারটা তোমরা বলছো যে টিজি এটা ডিফিকাল্ট। ধরো আদার ইনস্ট্রুমেন্ট ডিএসসি আর টিএমএ ডিটি এর মধ্যে থেকে। আচ্ছা, আমি একটু সুমিতকে বলি যে আচ্ছা কেন ডিফিকাল্ট এটা বলতে পারবা? আমি তো স্যার বললামই না, এটার বাইরেও আনসার আছে। আচ্ছা, ওখানে কিভাবে করে তাইলে বলো, এটা তো ভুলে গেছে অনেকে। ওখানে যেখানে কিভাবে করে ডিএসসি ডিটিএতে আমরা টেম্পারেচার ক্যালিব্রেশনের জন্য কোনো স্ট্যান্ডার্ড স্যাম্পল নেই। তারপর সেই স্ট্যান্ডার্ড স্যাম্পল আমরা কিন্তু স্পেসিফিক হিট চেঞ্জ বা ল্যাটেন্ট হিট চেঞ্জ আর কোন টেম্পারেচারে এটার থার্মাল চেঞ্জ হয় সেগুলো কিন্তু আমরা আগে থেকেই জানি। তো এখন যখন আমরা হিট দিয়ে থাকি তখন এটা ফেজ ট্রানজিশনের এই পিক গুলোকে আমরা জানি যে এক্স্যাক্টলি আমাদের জানা টেম্পারেচারে সেই পিক গুলো পড়তে হবে। সেই অনুযায়ী আমরা ডিটিএ বা ডিএসসি যে পিক গুলো আছে সেই পিক গুলোকে সরিয়ে নেই বা পিক দুটোর মাঝখানে ডিস্টেন্স আমরা স্ট্রেচ বা স্কুইজ করে নেই যাতে আমাদের ক্যালিব্রেটেড ডাটার সাথে মিলে যায়। বুঝতে পারছো? কিন্তু যেটা বললো এটাই আনসার। ওখানে আমাদের নন, যেমন ক্রিস্টালাইজেশন টেম্পারেচার, তুমি যে মেটেরিয়াল নিচ্ছ একটা পলিমার নিলে নন পলিমার নিলে তার ক্রিস্টালাইজেশন টেম্পারেচার কত, এটা কিন্তু স্ট্যান্ডার্ড টেম্পারেচার, সেই ভ্যালুটা তোমার জানা থাকবে, এটা তোমার জানা আছে। হ্যাঁ, কিন্তু ঠিক একইভাবে মেল্টিংটা কত হবে পার্টিকুলার একটা তোমার পলিমারের, সেটা তোমার জানা আছে। এখন তুমি যেটা রান করালে যদি দেখা যায় যে ওইটা ম্যাচ করছে এটা, তাহলে এইভাবে ক্যালিব্রেট করা যায়। কিন্তু এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে তোমার একটা টিজি এর ডিগ্রেডেশন টেম্পারেচারটা এটা একই স্যাম্পলে তোমার ভেরি করে যায়। অতএব এখানে স্ট্যান্ডার্ড কোনো স্যাম্পল পাওয়া যায় না টিজি এর জন্য। স্ট্যান্ডার্ড স্যাম্পল যেহেতু পাওয়া যায় না, আবার এদিকে এখানে যে কথাটা বললো যে তোমার থার্মোকাপলটা তোমার স্যাম্পল এবং স্যাম্পলের হোল্ডারকে টাচ করে থাকে না, একটা গ্যাপ থাকে, সে কারণে এটা ডিরেক্ট এই স্যাম্পল থেকে আগে যেটা ডিসি ডিটি এর ক্ষেত্রে তুমি করেছো এখানে করা যায় না। এখানে কিউরি পয়েন্ট যেটা, এটা একটা মেথড, এই মেথডে এটা করা হয়। এটা একটা ইন্টারেস্টিং মেথড, এটা একটা এক্সপ্লেইন করো। এখন আমরা এই ছবিটা, তিনটা ছবি কিন্তু অ্যাকচুয়ালি একই ছবিকে ইন্ডিকেট করছে। আমরা ছবিটা একটু দেখি। ফার্নেসের ভেতরে একটা স্যাম্পল হোল্ডার ঝুলানো আছে, যেটার দুই দিকে দুটো থার্মোকাপল আছে। থার্মোকাপল গুলো একটা এভারেজ টেম্পারেচার রিডিং নিতে পারে, মাল্টিপল রিডিং নিয়ে সেটা আমরা এভারেজ করতেই পারি। কিন্তু এখানে রিডিং এর চেয়েও যে এটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে স্যাম্পলের নিচে থার্মোকাপল আছে এটা ঠিক নিচেই কিন্তু একটা ম্যাগনেট আছে, মানে একটা ম্যাগনেটের নর্থ পোল এবং সাউথ পোল আছে। আমরা যদি ভুলে না যাই যে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, বিশেষ করে পেনটা যদি একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের তৈরি হয় তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াবে সেটা আমরা এখন ভাবার চেষ্টা করি। আমরা জানি যে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল কিন্তু ম্যাগনেটের দুই পোলের মাঝখানে অ্যাট্রাক্টেড হওয়ার চেষ্টা করে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, এই দুই ম্যাগনেটের মাঝখানে যে পোল, সেই পোলের মাঝখানে কিন্তু আমাদের স্যাম্পল হোল্ডারটা অ্যাট্রাক্টেড হবে। ফলে মেশিনটা রিড করবে যে এই স্যাম্পলের মাস সেটা যার অ্যাকচুয়াল তার চেয়ে বেশি।
কিন্তু এখন কথা হচ্ছে যে এই ম্যাগনেটও তো অ্যাকচুয়ালি টেম্পারেচারের সাথে সাথে ম্যাগনেটিক প্রপার্টি একটা ম্যাটেরিয়ালের ভ্যারি করে। একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল যখন কিউরি পয়েন্ট ক্রস করবে তখন তখন কিন্তু সে আর ম্যাগনেটিক পোলের প্রতি এতটা স্ট্রংলি মোটেও অ্যাট্রাক্টেড হবে না। ফলে ম্যাগনেট যে আগে থেকে নিচে ধরে টেনে রেখেছিল সে টানটা সোজা বাংলায় বলতে গেলে ছেড়ে দেবে। ফলে টিজিএ মেশিন রেকর্ড করবে যেন এটা একটা মাস লস হয়ে গেছে। এই যে যেটা হচ্ছে আমাদের ক্যালিব্রেশন ম্যাটেরিয়ালের 20 পয়েন্ট এক্স্যাক্টলি সেই টেম্পারেচারেই থার্মোগ্রাফিমেট্রিক অ্যানালাইসিসের মেশিন সেটা মনে করবে একটা মাস লস ঘটেছে। তো এখন আমাদের ভিন্ন ভিন্ন ক্যালিব্রেশন ম্যাটেরিয়ালের সেই ক্যালিব্রেশন ম্যাটেরিয়ালটা আমরা এই স্যাম্পল পেনের মধ্যেও দিতে পারি বা স্যাম্পল পেনকেও এই ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করতে পারি, দ্যাট ডিপেন্ডস অন আওয়ার চয়েস। তো এটার জন্য অনেক ম্যাটেরিয়ালের কিন্তু দেখানো আছে যে কিউরি পয়েন্ট কিভাবে ডিটারমিন আগে থেকেই করা আছে। মনে করি আমি যে স্যাম্পল দিয়ে ফেরোম্যাগনেটিজম কে কাজে লাগিয়ে স্যাম্পল ক্যালিব্রেশন করতে সেখানে 5 ধরনের ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল রয়েছে এবং 5টার কিউরি টেম্পারেচার ডিফারেন্ট। তো আমি মোটামুটি ধরি যে 150 ডিগ্রি সেলসিয়াসের নিচে প্রত্যেকটাই অ্যাক্টিভেটেড, মানে প্রত্যেকটা ম্যাটেরিয়ালের কন্ট্রিবিউশনের জন্যই ম্যাগনেটিক পোল এই স্যাম্পল হোল্ডারটাকে নিচে টেনে রেখেছে। এখন 163 ডিগ্রি সেলসিয়াস যখন অ্যালুমিনার যখন 20 পয়েন্ট ক্রস করে যাবে তখন অ্যালুমিনার জন্য যে ম্যাগনেটিক ফিল্ডের টান সে টানটা চলে যাবে, কিন্তু বাকি চারটাকে তখন টেনে ধরে রাখবে। ফলে আমরা দেখবো যে এই 163 ডিগ্রি সেলসিয়াসেই একটা মাস লস রেকর্ড করেছে টিজিএ মেশিন। তারপরে নিকেলের যখন 354 ডিগ্রি সেলসিয়াস উঠবে তখন নিকেলও যখন 20 পয়েন্ট ক্রস করবে তখন নিকেলের জন্য যে ম্যাগনেটিক পুলের কন্ট্রিবিউশন ছিল সেটাও চলে যাবে। ফলে তখন মনে হচ্ছে আরেকটা মাস লস হয়েছে। এইভাবে পার্ক অ্যালয়ের জন্য 596 ডিগ্রি সেলসিয়াস, আয়রনের জন্য 70 ডিগ্রি সেলসিয়াস এবং হাইসাইট 50 অ্যালয়ের জন্য 1000 ডিগ্রি সেলসিয়াসে এবার স্টেপ বাই স্টেপ অ্যাপারেন্ট মাস লস রেকর্ড হতে থাকবে। তো আমার যেখানেই আমি এই শার্প অ্যাপারেন্ট মাস লসের পিকগুলোকে পাবো সেখানেই আমি ধরে নেবো যে আমার এই জানা এই কিউরি পয়েন্ট ট্রানজিশন গুলো ঘটেছে এবং সেই অনুযায়ী আমি মাল্টিপল পয়েন্ট ধরে পুরো ক্যালিব্রেশন করে ফেলতে পারবো। এখন যদি আমি থার্মোকাপলের জিওমেট্রি আর স্যাম্পলের জিওমেট্রি যদি ঠিকঠাক রাখি তাহলে হিট ট্রান্সফার তো সব ক্ষেত্রে একইভাবে রয়েছে। সুতরাং এখন আমি অ্যাকচুয়ালি থার্মোকাপলের রিডিং এর সাথে এই পিক গুলোকে ক্যালিব্রেট করে ফেললাম। এখন আমি যদি স্যাম্পলে মেজার করি তবে থার্মোকাপল যে টেম্পারেচারটা রেকর্ড করবে এবং ক্যালিব্রেট করে আমি যে রেজাল্টটা পাবো সেটা হবে এই স্যাম্পলের টেম্পারেচারের সমান। এটাই হচ্ছে গিয়ে প্রিন্সিপাল। আরে সবাই এখানে বুঝছো কিউরি পয়েন্ট যেটা এটা দিয়েই এখানে টিজিএ তে করতে হয়। অর্থাৎ তুমি যদি একটা নন ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল যদি দাও তার কিউরি পয়েন্ট তোমার জানা আছে, এখন তুমি টিজিএ করো। টিজিএ করলে যদি ওয়েট লসটা এখানে যে ওয়েট লস বলা হচ্ছে যখন সে ডিম্যাগনেটাইজ হয়ে যাবে, তোমরা জানো যে টেম্পারেচার কিউরি পয়েন্ট এটা হচ্ছে যে এই টেম্পারেচার যখন এটা একটা টেম্পারেচার, এই টেম্পারেচার ক্রস করলে তখন তার ম্যাগনেটিক প্রপার্টিটা লস করে, হ্যাঁ রিমুভ হয়ে যায়। তার মানে এখানে যে ওয়েটটা সে দেখাবে ম্যাগনেটের অ্যাট্রাকশনের কারণেই দেখাবে। তখন যখন সে ফেরোম্যাগনেটিক প্রপার্টি থাকবে না তখন এই অ্যাট্রাকশনটা থাকবে না, অর্থাৎ তখন তার ওয়েট লস হবে, তখন এই জিনিসটা দেখাবে। এখন এই টেম্পারেচারটা কত তুমি দেখলে তোমার ফার্নেসের টেম্পারেচার আর এটা যদি ডেভিয়েশন থাকে তুমি এই ডেভিয়েশনটা সবসময় কনসিডার করবা, অথবা যতটুকু মিনিমাইজ করলে করা যাবে। আর যদি 1 থাকে তাহলে 1, এটাকে ডেভিয়েশন করা, ঠিক আছে? হিটিং রেটটা আপনার এখন কি তোমার মাইক ঠিক হয়েছে? ইয়েস স্যার, কানেক্ট করতে পেরেছি। হ্যাঁ, এবার তুমি বলো। জি স্যার। তো এখানে যেটা বলছে যে আমাদের যে থার্মোগ্রাভিমেট্রিক কার্ভ গুলো আছে এগুলাকে হিটিং রেটটা কনসিডারেবলি এফেক্ট করে। এটা আমরা একই দেখেছিলাম ডিটিএ এবং ডিএসসি এর ক্ষেত্রে, যে হিটিং রেটের উপর ডিপেন্ড করে কার্ভের শেপ গুলা ভ্যারি করে। তো এখানে একটা দাঁড়ান স্যার, আমার স্লাইডটা বন্ধ হয়ে গেল কেন জানি। স্লাইড বন্ধ হয়ে গেল? না স্যার, মানে বন্ধ হয়নি, আমি দেখতে পাচ্ছিলাম না। আচ্ছা হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি। তো এখানে একটা এক্সাম্পল দিয়েছে, সেটা হচ্ছে একটা এন্ডোথার্মিক ডিকম্পোজিশন। যে আমাদের যদি হিটিং রেটটা আমরা বাড়ায় দেই তখন এই ডিকম্পোজিশনটা
ইনক্রিজ করবে, মানে এই ডিকম্পোজিশনটা, এটা যেই টেম্পারেচার ডিকম্পোজিশনটা শুরু হচ্ছে সেটাকে বাড়াই দিবে, এবং যে টেম্পারেচারে শেষ হচ্ছে সেটাকেও বাড়াই দিবে। সো আমরা এই নিচের ফিগারটায় গেলে এটা দেখতে পারবো যে আমাদের যখন আমরা হিটিং রেট 220 কেলভিন পার মিনিট ইউজ করছি, তখন দেখা যাচ্ছে যে আমাদের ওই যেই ডিকম্পোজিশন স্টার্ট টেম্পারেচারটা, যেটা হচ্ছে 0% ম্যাস লস থেকে, যেখান থেকে ম্যাস লসটা শুরু হলো, সেই পয়েন্টটা যেখানে, সেটার সাথে আমরা যদি 2 কেলভিন পার মিনিট, সো একটা মাচ ফাস্টার হিটিং এর সাথে কম্পেয়ার করি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তার চেয়ে কিছু দূর আগে এই ম্যাস লসটা, এই ট্রানজিশনটা শুরু হয়েছে। সিমিলারলি আমরা যদি মানে ডিকম্পোজিশন এন্ড এর সাথে আমরা কম্পেয়ার করি, এখানে যদি 2 স্টেপে মনে হচ্ছে এন্ড হচ্ছে, সো একবার নেমেছে তারপর আরেকবার নেমেছে। সো আমরা যদি লাস্টটা দেখি, সো এই লাস্টের দিকে দেখলে দেখতে পারবো যে আমাদের 2 কেলভিন পার মিনিটটা ফ্ল্যাট আউট হয়ে গেছে আরো আগে, 20 কেলভিন পার মিনিটটার আগের টেম্পারেচারে। সো আমাদের হিটিং রেট বাড়ায় দেয়াতে আমাদের ডিকম্পোজিশন স্টার্ট টেম্পারেচার এবং ডিকম্পোজিশন এন্ড টেম্পারেচার দুইটাই লেফটে শিফট করে এসেছে, মানে সরি, হ্যাঁ, increase the starting and finishing temperatures. না স্যার, এখানে তো লোয়ার টেম্পারেচার মনে হচ্ছে। হ্যাঁ, মোট কথা এখানে মূল তোমার যে আমাদের মেইন যে জিনিসটা আমাদেরকে বোঝাতে চাচ্ছে যে হিটিং রেটের সাথে সাথে তোমার ডিকম্পোজিশন টেম্পারেচার চেঞ্জ হবে, মূল কথা হচ্ছে এটা। এখন হিটিং রেট যদি বাড়িয়ে দাও কি হবে, এই যে উপরে সেকেন্ড লাইন যেটা বলা আছে, হিটিং রেট যদি হয় তাহলে স্টার্টিং অর্থাৎ ডিকম্পোজিশন স্টার্ট এবং ডিকম্পোজিশন ফিনিশ টেম্পারেচারটা কি হবে, তোমার ইনক্রিজ করবে। Yes sir, 20 কেলভিনটা হায়ার হিটিং রেট, আমি ভুলবো। আর যদি তুমি এটা কমিয়ে দাও তাহলে এটা ডিক্রিজ করবে, এই কথাটাই বলবো। হ্যাঁ, এই মূল কথা হচ্ছে এটা কেন করবে, সেখানে তোমার ফোর্থ প্যারাতে যায় কিছু এক্সপ্লেইন করবে যে জিনিসটা কেন তোমার এই ডিকম্পোজিশনটা লেট স্টার্ট হলো। আমরা বলি লেট মানে টেম্পারেচার চিন্তা করতে গেলে লেট মানে হাই টেম্পারেচার, হ্যাঁ, এই জিনিসটা এখানে আসলো। তারপর সেই জন্য বলা হচ্ছে যে যেহেতু প্রেফার করা হয় যে লো হিটিং রেটটা যদি তুমি করো, তাহলে একটা স্যাম্পলের টেম্পারেচারটা ফার্নেসের টেম্পারেচারের সাথে একই সাথে উঠতে পারে, এবং সেখানে ডিকম্পোজিশন হওয়ার ফলে যে ভোলাটাইল প্রোডাক্ট গুলো গ্যাসিয়াস ফর্মে যায় সেগুলো সুন্দরভাবে বের হয়ে যাওয়ার সময় পায়, স্কোপ পায়। সেখান থেকে যদি দ্রুত বের হয়ে যায় তাহলে ডেভিয়েশনটা তোমার কম হবে, তখন তুমি যে অ্যাকুরেট যে ডিকম্পোজিশন সেই ডিকম্পোজিশনটা পাওয়া। হিটিং রেটের এই এফেক্টটা এখানে এটা বলতে। এখন এই যে কার্ভ আছে, ইন্টিগ্রেশন অফ থার্মোগ্রাভিটিক কার্ভ, এই কার্ভটা যেটা বলা হচ্ছে যে তুমি বিভিন্ন ধরনের কার্ভ পেতে পারো। অর্থাৎ তুমি যখন টিজি করবা, তুমি তোমার স্যাম্পল দিয়ে এরকম হতে পারে, আবার দেখা যাবে যে শুরুতে এরকম থেকে আবার এভাবে হয়ে যাচ্ছে, আবার এই ফর্মে আসতে পারে, আবার এরকম প্রথমে হিট করছো যে এখানে ডিগ্রেডেশন হলো, আবার স্টপ হয়ে গেল, আবার কনস্ট্যান্ট থাকলো, অর্থাৎ আর ডিগ্রেডেশন হচ্ছে না, আবার এই টেম্পারেচার এটা হলো, এইভাবে আবার হচ্ছে যে এইভাবে গ্রাজুয়ালি হচ্ছে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে এটা ডিগ্রেডেশন হওয়ার জায়গাটা কি বলে ওয়েট গেইন করার জায়গায় ওয়েট লস করার জায়গায় ওয়েট গেইন করে ফেলবো, অর্থাৎ উপরের দিকে গেল, আবার এরকম হতে পারে। তো সেই জন্য এই কার্ভ গুলা দেখি ন্যাচার দিকে তোমাকে বুঝতে হবে যে কোনটা কি। এখানে এই জিনিসগুলাই বলা হবে, যদি এরকম থাকে এটাও কোনো ডিকম্পোজিশন হয়নি। আর এখানে কি বলা হচ্ছে, এখানে হচ্ছে যে ইনিশিয়াল স্টেজে র্যাপিড তোমার কিছু দূর র্যাপিড লস হয়েছে, এরপরে এটা কনস্ট্যান্ট, আর কোনো তোমার লস হচ্ছে না। আর এখানে হচ্ছে যে তোমার ওয়ান স্টেজ সিঙ্গেল স্টেজে ডিকম্পোজিশন হচ্ছে, একবার ডিকম্পোজিশন হয়ে আর ডিকম্পোজিশন হচ্ছে না। আর 4 যেটা হচ্ছে যে এটা মাল্টি ডিকম্পোজিশন বলা হয়, মাল্টি স্টেজ, অর্থাৎ বিভিন্ন টেম্পারেচারে ডিকম্পোজিশনে ফাইনালি এখানে এসে ঠেকলো। হ্যাঁ, তারপর এখানে হচ্ছে যে এখানেও তোমার মাল্টি স্টেজ ডিকম্পোজিশন, কিন্তু এখানে কোনো স্টেবল পজিশন আসছে না, অর্থাৎ কন্টিনিউয়াসলি ডিগ্রেড করে গেছে। এখানে যেরকম এখানে এসে এই টেম্পারেচারে এসে ডিগ্রেড করলো, এরপরে এখান পর্যন্ত স্টপ হলো, একটা লম্বা সময় ধরে লম্বা টেম্পারেচার ধরে সে কোনো ডিগ্রেডেশন হলো, আবার ডিগ্রেডেশন শুরু করলো। এখানে তা না, এখানে এটা কন্টিনিউয়াসলি ডিগ্রেড করলো। আর এখানে কি হলো, এখানে হচ্ছে তোমার এটা ওয়েট গেইন করলো, তার মানে এখানে ডিগ্রেডেশনের চাইতে সেখানে সে এমন একটা রিয়েকশন হলো যে সেখানে তোমার ওয়েট, যেমন আয়রন, পিওর আয়রনকে তুমি যখন হিট করো, আয়রন অক্সাইড যখন হবে তখন এরকম ওয়েট গেইন হবে। হ্যাঁ, আর যদি তুমি যদি Fe2O3 কে নাও, এটা যদি হিট করতে থাকো, তোমরা ফেরাস মেটালের যে প্রশ্ন যে হিট করলেই এখানে
অক্সিজেন চলে যাবে, F3 উপরে চলে আসবে, ওয়েট লস হবে, তখন আবার নিচের দিকে হবে, এরকম হবে। এরপরে এখানে কি দেখাচ্ছে, এখানে হচ্ছে যে প্রথমে একটা টেম্পারেচার পর্যন্ত ওয়েট গেইন হয়েছে, তারপর তোমার হায়ার টেম্পারেচারে যে তার আবার ওয়েট লস হয়েছে। এই যে এই জিনিসগুলা এখানে এই ধরনের কার্ভ দিয়ে তুমি কি যে কার্ভের নেচার থেকে তুমি বুঝতে পারবে। হ্যাঁ, এবার এটা বলো। জি স্যার। সো এখানে ওরা বলছে যে আমরা টিজি কার্ভ, যেটা থার্মোগ্রাভিমেট্রিক কার্ভ, সেটার স্লোপ চেঞ্জটা আমরা অনেক সময় একটা মেইন ফিচার হিসেবে ইউজ করি স্যাম্পল অ্যানালাইসিস করার ক্ষেত্রে। সো কিছু কিছু ক্ষেত্রে এই স্লোপ চেঞ্জটা আনসার্টেন, সো ওই ক্ষেত্রে আমরা একটা ডেরিভেটিভ থার্মোগ্রাভিমেট্রিক কার্ভ ইউজ করতে পারি। সো এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে উপরে আমাদের যে কার্ভটা দেখানো আছে, লেফট সাইডেরটা আগে দেখি, যে উপরে আমাদের একটা সিম্পল ট্রানজিশন আছে, একটা সিম্পল ডিকম্পোজিশন রিঅ্যাকশন যেটা এক স্টেপে শেষ হয়ে যাচ্ছে। সো আমরা একটা জায়গায় দেখছি ডিকম্পোজিশন স্টার্ট, তারপরে কনস্ট্যান্টলি নেমে যাচ্ছে, নেমে ডিকম্পোজিশন এন্ড হয়েছে। সো এইখানে আমরা এই প্রতিটা পয়েন্টে এই যে এই ট্রানজিশনটা যখন হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা স্লোপের ভ্যারিয়েশন আছে। ইনিশিয়ালি স্লোপের চেঞ্জটা একটু কম, তারপর মাঝখানে স্লোপের চেঞ্জটা খুবই স্টিপ, তারপরে আবার শেষের দিকে যে যেখানে ডিকম্পোজিশন এন্ড হচ্ছে সেখানে যে আবার স্লোপের চেঞ্জ আস্তে আস্তে কমে যে ফ্ল্যাট হয়ে যাচ্ছে। তো আমরা যদি এক্সাক্ট স্লোপ চেঞ্জটা কোয়ান্টিফাই করতে চাই, তাহলে আমরা যেটা করতে পারি যে ম্যাস ভার্সেস টাইম না নিয়ে আমরা এই ম্যাসের চেঞ্জটা, মানে এই রেট অফ চেঞ্জ অফ ম্যাস, এইটাকে আমরা টেম্পারেচারের সাথে সাথে, মানে ম্যাস ভার্সেস টেম্পারেচার প্লট না করে ম্যাসের চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইমটাকে টেম্পারেচারের সাথে সাথে প্লট করতে পারি। এবং ওরা কয়েকটা পয়েন্ট দেখিয়েছে যে কোথায় স্লোপ, মানে এই ডেরিভেটিভটা ডিএমডিটির ভ্যালুটা কত। সো এই যে এই লাইনগুলো উপরের ফিগারে যে লাইনগুলো টানা, ওগুলা করেসপন্ড করে নিচের ফিগারের লাইনগুলোর সাথে, যে এই টেম্পারেচারে রেট অফ চেঞ্জ অফ ম্যাস উইথ টাইম ছিল এত, তারপরে আস্তে আস্তে মাঝখানে ট্রানজিশন পয়েন্টটাতে আমরা উপরে দেখতে পাচ্ছি যে স্লোপটা খুব স্টিপ হয়ে যাচ্ছে। সো ট্রানজিশন পয়েন্টটাতে আমাদের এই ডেরিভেটিভটার ভ্যালু সবচেয়ে বেশি হবে, বিকজ এখানে আমাদের ডিকম্পোজিশন রেট সবচেয়ে বেশি। এন্ড দেন আস্তে আস্তে আবার যখন শেষের দিকে পৌঁছায় যাবে ট্রানজিশনটা, মানে ডিকম্পোজিশনের শেষের দিকে, তখন আবার ডিকম্পোজিশন রেটটা কমে আসবে। সো ততক্ষণ এটা আবার ফ্ল্যাট আউট হয়ে যাবে। একই ডেটাকে তুমি যখন ডেরিভেটিভে নিয়ে আসবে, তখন যেমন এইটা এখানে মাঝখানে তোমার এটা তো স্টার্টিংটা বোঝা যাচ্ছে, ফিনিশিংটা বোঝা যাচ্ছে, মাঝখানে তোমার ম্যাক্সিমামটা কোথায় পড়ছে এটা ঠিক ক্লিয়ার না। এখানে হতে পারে, এখানে তুমি যখন ডেরিভেটিভ করবে দেখো এখানে পিক পেয়ে যাবা। আর এটাতে তো আসলে স্টার্টিংটাও বোঝা মুশকিল, তাই না? ডিফিকাল্ট না? তখন একটা ডেরিভেটিভ করলে তুমি দেখো এই প্রত্যেকটা চেঞ্জের, তখন তুমি এই জিনিসগুলো এই ট্যানজেন্ট টেনে তখন তুমি এটাকে টেম্পারেচার গুলাকে ভালোভাবে ডিফাইন করতে পারবা। এই জন্য ডিটিজিটা যখন এরকম ভালোভাবে আইডেন্টিফাই করতে পারো না, তখন ডিটিজি খারাপ। টেম্পারেচার ডিটারমিনেশন, এটা বলো, এটা সহজ, বলো, এটা আগেও তোমরা বলছো একই জিনিস, ওই যে কিভাবে করতে হয়। হ্যাঁ বলো। তারপর টেম্পারেচার ডিটারমিনেশন মানে কি, না ডিগ্রেডেশন স্টার্ট এবং ফিনিশ টেম্পারেচারটা তুমি কিভাবে বের করবে। জি স্যার। সো এখানে আমরা ডিটিএ ডিএসসি তে যেরকম আমরা মানে সিস্টেম ইউজ করেছি সেটার সাথে খুবই সিমিলার ক্যারেক্টারিস্টিক টেম্পারেচার গুলো ডিটারমাইন করার। তো সেটা হচ্ছে যে আমাদের যদি একটা সার্টেন ট্রানজিশন থাকে, যেমন আমরা যদি স্টার্ট ট্রানজিশনে দেখি, আমরা দেখতে পাচ্ছি যে একটা পয়েন্টে যে আমাদের ম্যাস চেঞ্জটা কার্ভ হয়ে নিচে নামা শুরু করতেছে। সেখানে আসলে আমরা কোন পয়েন্টটাতে বলবো যে আমাদের ডিকম্পোজিশন স্টার্ট হচ্ছে। সো আমরা টিপিক্যালি যেটা করি যে আমরা যেই ফ্ল্যাট লাইনটা আছে সেখান থেকে আমরা একটা লাইন টানি, ওটাকে এক্সট্রাপোলেট করি, আর যেই জায়গাটা কার্ভ হয়ে নিচে নেমে গেছে ওখান থেকে একটা লাইন ব্যাক এক্সট্রাপোলেট করি। তো এই দুইটা লাইন যেই জায়গাটাতে যে ইন্টারসেক্ট করবে সেটা হবে হচ্ছে আমাদের এ পয়েন্ট, যেটা সেই পয়েন্টটা হবে হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক টেম্পারেচার যেখানে ডিকম্পোজিশন স্টার্ট করতেছে। সেখানে সেটাই বলেছে যে স্টার্ট টেম্পারেচার ডিকম্পোজিশনটা ইজ দ্য ইন্টারসেকশন অফ দ্য ইনিশিয়াল লাইন ট্যানজেন্ট এন্ড দ্য ট্যানজেন্ট লাইন পোরশন যেখানে স্লোপ হ্যাজ চেঞ্জড। আচ্ছা, ফিনিশিং টেম্পারেচার আমরা সিমিলার ম্যানারে ডিটারমাইন করব। সো আমাদের যেখানে স্লোপ চেঞ্জ হয়েছে সেটাকে আমরা সামনের দিকে এক্সট্রাপোলেট করব, আর ফ্ল্যাট লাইনটা যেখানে ডিকম্পোজিশন থেমে গিয়েছে সেটাকে আমি পিছন দিকে এক্সট্রাপোলেট করে ওইখানে যে ইন্টারসেকশনটা, মানে লাইন দুইটাকে এক্সটেন্ড করে ওইখানে যে ইন্টারসেকশনটা, সেই পয়েন্টটাকে আমরা বলবো হচ্ছে ফিনিশ টেম্পারেচার। আর মিড পয়েন্টটাকে আমরা টিপিক্যালি এই দুইটা পয়েন্ট, মানে এ আর বি, সো আমরা এ আর বি এর করেসপন্ডিং টেম্পারেচার যেই দুইটা টি এ এবং টি, এখানে টি সি, এখানে একটু স্যার লেবেলিং এর সমস্যা হয়েছে, বি এর জায়গায় সি লিখেছে, বাট লেফট মোস্ট পয়েন্টে হবে টি এ আর রাইট মোস্ট পয়েন্টে হবে টি বি। তাহলে এই দুইটার মাঝখানের টেম্পারেচারটাকে আমরা টিপিক্যালি মিড পয়েন্ট টেম্পারেচার বলি, বা স্টার্টিং আর ফিনিশ টেম্পারেচার মাঝখানের টেম্পারেচারটাকে, যেটা হচ্ছে টিসি। হ্যাঁ, মানে এখানে তুমি একটা হচ্ছে যে ডিগ্রেডেশন টেম্পারেচার এবং তুমি ডিটারমিন করতে পারো এখান থেকে, আর একটা যেটা হচ্ছে মাস, কতটুকু মাস লস হচ্ছে,
কত পার্সেন্ট হচ্ছে মাস চেঞ্জটা তুমি করতে পারো। সেটা হচ্ছে যে তুমি যদি ওয়াই এক্সিস এর এদিকে লাইন টানো, এটা হচ্ছে তার চেঞ্জটা হলো যে এই টেম্পারেচারে এই চেঞ্জটা হলো। এভাবে তুমি এটা ডিটারমিন করতে পারো। একটা সিম্পল অ্যাপ্লিকেশন দেখানো হলো, এটা বলো। জি স্যার, সো এইখানে হচ্ছে আমাদের হাইড্রেটেড কপার সালফেট আছে যেটার সাথে ওয়াটার মলিকিউল অ্যাডজর্বড অবস্থায় আছে। তো অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার থেকে শুরু করে আপ টু 500 ডিগ্রি সেলসিয়াস এখানে আসলে কোন ট্রানজিশন গুলো হয়েছে সেটা জাস্ট আমরা ট্র্যাক করতে পারবো এই ম্যাস চেঞ্জটাকে মনিটর করে। এটাই জাস্ট দেখানো হয়েছে যে আমরা যত অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার থেকে যত হিট দিচ্ছি তত আমাদের এই মানে সাবস্টেন্স থেকে ম্যাটেরিয়ালটা থেকে ওয়াটার মলিকিউল মানে এভাপোরেট করে রিমুভ হয়ে যাচ্ছে, ভলাটাইলাইজ হয়ে যাচ্ছে। সো ওই স্টেপ গুলো হচ্ছে আমরা এখানে আইডেন্টিফাই করতে পারতেছি প্রতিটা কার্ভ ড্রপ থেকে। আমরা এই শুরুতেই বলেছিলাম যে টিজি দিয়ে আমাদের ডিগ্রেডেশন টেম্পারেচারটা করা হয়, আর এটা হচ্ছে আগের মতোই কথা। ধরো এখানে যেটা বলা হলো এই কার্ভে বলা হচ্ছে যে একটা ন্যাচারাল রাবার বিউটিডাইন রাবার ব্ল্যান্ড, এটা একটা ন্যাচারাল রাবার এবং একটা সিনথেটিক রাবার ব্ল্যান্ড করছে, ব্ল্যান্ড করে তখন তোমার টিজি করলো। টিজি করার ফলে এবার দেখো যে টিজি কার্ভটা হচ্ছে যে ন্যাচারটা এরকম, দেখো চেঞ্জটা ডিগ্রেডেশন হচ্ছে, কিন্তু কোনটা কার জন্য হচ্ছে এটা কিন্তু অত বেশি ক্লিয়ার বোঝা যাচ্ছে না। ওই যে আগের কথাটা এখানে আসলো। এরপর তুমি যখন ডিটিজি করবা তখন এই যে নিচের যে কার্ভটা আসবে এই পিক গুলা তখন তোমার ক্লিয়ার দেখা যাবে। দেখে গেলে তাহলে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে যে এনআর এর জন্য ন্যাচারাল রাবার যেটা, আর এটা হচ্ছে বিআর এর জন্য বিউটিডাইন রাবার যেটা, এটার জন্য ডিগ্রেডেশন। ঠিক একইভাবে তুমি এখান থেকেও তুমি এই বিভিন্নভাবে বিভিন্ন পলিথিনের যে কম্পোজিট করা হয় সেখান থেকে ডিগ্রেডেশনটা তুমি বের করতে পারো। সেখানে ডিটিজি করলে তখন তোমার এই জিনিসগুলো ডিফারেন্স আরো ক্লিয়ার হবে। এখানে ওই কথাটাই এখানে করতে হবে। আচ্ছা, এই আমরা তাহলে আজকে এখানে তো শেষ করি। আমি তো মনে করছি তোমাদের 10টা ক্লাস আছে, 10টা ক্লাস আছে। 10টায় স্যার বোধহয় একটা গ্রুপের মধ্যে প্রেজেন্টেশন থাকার কথা। প্রেজেন্টেশন আছে অর্ধেক স্যার। মানুষ আছে। প্রেজেন্টেশন আছে। ঠিক আছে, রোল 13 বলো, রোল 13। আমি মনে করছি আজকে নেক্সট ক্লাসটা শুরু করবো, নেক্সট ক্লাসটা শুরু করবো, 4-5 মিনিট বলবো। আচ্ছা, রোল 13 বলো, তোমাকে সুযোগ দিচ্ছি যে হিটিং রেটের টিজিএ কার্ভে হিটিং রেটের কি প্রভাব পড়ে, ইনফ্লুয়েন্স কি, এফেক্ট কি, এইমাত্র আমরা ডিসকাস করছি, বলতে পারবা? রোল 13, রোল 13 Yes, sir. টিজিএ টেস্টে বা টিজিএ কার্ভে একই স্যাম্পলের তুমি যদি হিটিং রেট বাড়াই দাও তাহলে কি কি এফেক্ট পড়ে? স্যার ডিকম্পোজিশন স্টার্ট হয় আর হচ্ছে ফিনিশ টেম্পারেচারটাও বেড়ে যায়। হ্যাঁ, কি হয়? হিটিং রেট বাড়লে ডিকম্পোজিশনটা স্টার্ট হয় আর ফিনিশ টেম্পারেচারটা বেড়ে যায়। ডিকম্পোজিশন স্টার্ট হয় আর ফিনিশ টেম্পারেচারটা বেড়ে যায়। বেড়ে যায় না কমে যায়? আনসারটা তো ক্লিয়ার হলো না। স্যার বেড়ে যায়। হ্যাঁ, ফিনিশ টেম্পারেচারটা বেড়ে যায়, ডিকম্পোজিশন স্টার্ট মানে ডিকম্পোজিশন স্টার্ট আর ফিনিশ টেম্পারেচারটা বেড়ে যায়। স্যার আপনার কথা শুনতে পাচ্ছি না। Recording stopped. Recording in progress. এই রোল 17 আছো?
17 স্যার স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে না। জি স্যার আছে। হ্যাঁ, রোল 17 বলো যে হিটিং রেট বাড়ানোর সাথে সাথে টিজি কার্ভের কি চেঞ্জ হয়? জি স্যার বুঝি নাই আরেকবার। হিটিং রেট তুমি যখন টেস্ট করবা, টিজিএ টেস্ট যখন করবা, তুমি যদি হিটিং রেট বাড়িয়ে দাও, এটা তুমি বাড়াতে কমাতে পারো, তখন টিজি কার্ভের কোনো পরিবর্তন হবে কিনা? স্যার ডিকম্পোজিশনে স্যার টেম্পারেচার আর ফিনিশ টেম্পারেচার বেড়ে যাবে। বেড়ে যাবে। জি স্যার। রোল আছে 33, রোল 33 আছে না? রোল 33 রোল 33 হ্যালো হ্যালো 33 রোল 33 আছো? জি জি আসসালামু আলাইকুম স্যার। জি আছি আমি। হ্যাঁ 33 বলো যে তুমি যদি একই স্যাম্পল একই পরিমাণে নিয়েছো, যদি এটা যদি তুমি ব্লক ফর্মে নাও, আবার যদি তুমি এটাকে পাউডার ফর্মে নাও, টিজি কার্ভের কি চেঞ্জ হবে? স্যার কোশ্চেনটা আরেকবার। প্রশ্নটা হচ্ছে যে তুমি যদি একই স্যাম্পল একই পরিমাণে একই ওয়েটে 5 মিলিগ্রাম স্যাম্পল তুমি নিচ্ছ, একই স্যাম্পল একই মেটেরিয়াল, কিন্তু একটা নিচ্ছ হচ্ছে তুমি ব্লক ফর্মে, অর্থাৎ একটা সলিড ব্লক, আর একটাকে তুমি পাউডার করে নিলা, দুইটাই টেস্ট করলা, কোনো চেঞ্জ হবে কিনা? টিজি এর কোনো চেঞ্জ হবে টেস্টে? স্যার এই যে পাউডার ফর্মে স্যার মানে কম টেম্পারেচারে ডিকম্পোজিশন স্টার্ট হবে, তো সেটার জন্য হচ্ছে পাউডারের সারফেস এরিয়া বেশি হবে, হিট ট্রান্সফার ইজিয়ার হবে। আচ্ছা, রোল 15 আছো? রোল 15 15। ইয়েস স্যার। আচ্ছা, তুমি বলো যে টিজি কার্ভটা কিভাবে ক্যালিব্রেট করা হয়? স্যার টিজি ইনস্ট্রুমেন্টটা, টিজি ইকুইপমেন্টটা কিভাবে ক্যালিব্রেট করা হয়? 20 পয়েন্ট মেথড দিয়ে। ঠিক আছে। আচ্ছা, এখন তোমাদের অ্যাবসেন্ট কি বলো দেখি। অ্যাবসেন্ট কি আছে? আমি বলে যাচ্ছি 2 3 4 5 6 7 7 অ্যাবসেন্ট। 70 পার্মানেন্ট অ্যাবসেন্ট। 70 পার্মানেন্ট অ্যাবসেন্ট। জি স্যার। আচ্ছা, 7 এর পরে 8 9 10 11 11 অ্যাবসেন্ট আজকে। 11 অ্যাবসেন্ট। আমি বলছি তোমরা কিন্তু যারা অ্যাবসেন্ট এটা রেসপন্স করবা। 14 পার্মানেন্ট অ্যাবসেন্ট মনে হয়। 15 16 17 18 অ্যাবসেন্ট। টোয়েন্টি ফোর কি পার্মানেন্ট অ্যাবসেন্ট? না স্যার। আচ্ছা, 24 অ্যাবসেন্ট। 26 পার্মানেন্ট অ্যাবসেন্ট। 32 আছো? 32 পার্মানেন্ট অ্যাবসেন্ট। 33 ছিলা। 32 তো আছো। 34 আছো? 34 নাই। 35 আর নাই। 36 37 38 43 কি পার্মানেন্ট অ্যাবসেন্ট? জি স্যার। 43 44 আছো? জি স্যার 44 আছে স্যার। 45 আছো? 48 আছো? 45 নাই। 48 নাই। এই আর ওল্ড ব্যাচের কেউ আছে? পুরনো ব্যাচের? তোমাদের অ্যাবসেন্টের মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি 11 18 24 34 35 45 48। ঠিক আছে, ঠিক আছে, আমি ক্লাসে তাহলে এখানে শেষ করি।
সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম। Recording stop.
Roll number 27. Yes, sir. 28. 29. 30. Yes, sir. 31. Yes, sir. So 31 present. $33. Yes, sir. $34. $35. $36. Yes, sir. 7. Yes, sir. 38. Present, sir. 39. Yes, sir. 40. Yes, sir. 41. Yes, sir. 42. Yes, sir. 44. 45. Yes, sir. 45. 45. Yes, sir. 45. Hello. 47. Sir, 46 আছে Sir, sir. 47. Sir, 46 শুনতে Sir, 46 আছে sir. হ্যাঁ হ্যাঁ ঠিক আছে 48. Yes, sir. 47 are 48. present, sir. Sir, 48. 48. Yes, sir. 49. Yes, sir. 49. 50. Yes, sir. Sir, roll 29 আছে sir. 29. 29. ঠিক আছে এখন প্রেজেন্ট করবে কে 38. জি স্যার, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে আসসালামু আলাইকুম স্যার। স্লাইড শেয়ার হয়েছে? হ্যাঁ Assalamu alaikum everyone. I'm Samira Ahmad, ID 38. Today my presentation is about forecasting the microstructure properties and application of a surface hardened specimen. Now this was the composition that I was given, and from the carbon and silicon content it can be seen that the region is in the gray cast iron region, and from the carbon equivalent of 6.5303% it can be said that it is a hyperejected gray cast iron, and for this cast iron the microstructure I found was this. Now for preparing the sample, the normalizing temperature is selected at 800 degrees Celsius for the normalizing time of 1 hour per square inch, where it is cooled at moderately rapid speed in air medium. Now for the probable change in the microstructure, it can give finer phyllatic matrices with the graphic space of morphology unchanged. Now for surface hardening, it is a technique to improve the wear resistance of part without affecting the software code. There are different types of surface hardening processes for cast iron, flame hardening, industrial hardening, laser surface heat treatment, etc. For the given specimen, since the carbon percentage is very high, I have selected the laser surface heat treatment, which gives the spatially limited and contactless energy decomposition, which is a stable and controllable process with self-quenching through thermal conduction, and it is basically suited for localized area treatment due to faster heating. From because of the heating is faster, so the heating duration is short, so it gives the less distortion and less oxidation and smaller transition zone than the induction and flame hardening process. Now for the laser hardening treatment, as I have already said that it is a heat treatment of the targeted area. The alloying element affects the eutectic temperature with eutectoid temperature, which gives the critical temperature of 803 degrees Celsius, and for this
In this process, self-quenching occurs, which applies after removing the heat source from the interaction zone, and the transition zone, which is the partially hardened area where all the phases do not transform to austenite. Now, in this case, the thermal energy absorbed is quickly distributed to the entire workpiece. In a very rapid temperature drop occurs, and in this case, the beam is a beam of light, which is essentially independent on the workpiece, easily controlled, requires so no vacuum, and generates no carbon combustion products. So, it is suitable for this high carbon percentage. Now, in order to design a laser surface heat treatment process, we need to know the fundamentals and metallurgy of this process. So, in this case, when a laser beam impinges on a surface, energy is partially absorbed, and it gives higher power density and higher heating rate. And so, in a very short time, the surface reaches the austenitizing temperature with the cooler interior surface. So, the heat is conducted to the cooler interior surface, and by selecting the correct power density and speed, the material can be hardened to the desired depth. So for the metallurgy, the heating period should be shorter than the cooling period, and the basic reaction is the transformation to the austenitic iron, which occurs by nucleation and growth of the new phase in the matrix of the older phase. And the in this case, the temperature should be high enough, but not higher than the surface melting temperature. Now, for the processing parameters, these are generally size of this laser spot, power density, uniformity of power density, thermal properties of the material or previous condition of the material. To control these, the thermal gradient is defined by the laser spot geometry and the feed rate, and the absorption is dependent on the wavelength, material type, angle of incidence, and the surface condition. In general, the shorter the wavelength, the better the light is absorbed, and in this case, the laser should have wavelength that falls between 800 to 10,600 degrees Celsius with the time period less than 1 second, and the most common spot shapes are circular and square. Using these parameters, I have forecasted my parameters for the given specimen. As I have already calculated the critical temperature of 803 degrees Celsius. Since the time is very short, the temperature should be very much higher to reach the austenitizing temperature. So the temperature is 1200 degrees Celsius with the laser type of yttrium aluminum garnet, which has the wavelength of 1.06 micrometer and a single pass hardening system and to prepare the surface, I have done polishing and grinding with a holding time of 0.7 second with a power density of 1000 to 1000 watt per centimeter square. Now, for the holding time, I have calculated the power density from this graph, and then calculated the laser beam power of 972 watt. So the heating cycle I will do for this specimen would be austenitizing start temperature of 803 degrees Celsius and up to 12,000 degrees Celsius, and air cooling should be done by self-quenching, and the spot size and the micro hardness values are calculated. Also, the martensitic start temperature was calculated in order to get better understanding. Now, for the probable microstructure, there are 4 basic zones. Zone 1, which is the complete fine martensitic structure zone. Zone 2, which gives the lesser fine martensitic structure with retained austenite and unchanged graphite morphology, and zone 3, which gives the heat affected zone where the little effect on the matrix occurs but not significant enough to do austeniting transformation, and zone 4, which is basically the core that we found on the normalizing matrix. Now, for the properties, in this case, if we do the surface hardening, it gives lesser distortion and surface oxidation, which gives a lesser plastic deformation, and it improves the wear resistance and fatigue strength. So the surface life is increased and the surface roughness is unchanged. And from the graph, we can see that the treated area depth is dependent both on temperature and the scan speed. For the application, it can be used for decorative purposes, but since the carbon percentage is very high, it is not recommended, since it would increase the cost so much that it might not be cost efficient and it will be expensive process. So these were the references that I used for my presentation. Thank you, everyone. Let me know if you have any questions. মিম আমার একটা কোশ্চেন ছিল নাম্বার বলো স্যার 46 48 46 48 46 46
এখন বলো 46 বলো। মিম, তুমি ফুল প্রসেসে কোনো, হ্যাঁ শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ, তুমি যদি ফুল প্রসেসে কোনো কুইন্সিং মিডিয়া হচ্ছে কোনো প্রসেস ইউজ করোনি, হ্যাঁ তুমি স্লাইড 5 এ মেবি লেখছো যে হচ্ছে একটা টার্ম ইউজ করছো, সেটা হচ্ছে যে সেলফ কুইন্সিং। আসলে এটা বলতে কি বোঝাচ্ছ আসলে? আচ্ছা, কোয়েঞ্চিং মিডিয়া এটা এর প্রশ্ন হয়ে গেছে তো। স্যার প্রশ্ন হয়ে গেছে, অন্য প্রশ্ন করবা? নিচে বুঝতে পারি নাই। একই প্রশ্ন রিপিট করা যাবে না, সেলফ কুইন্স জিনিস কতবার হয়েছে এগুলো এখন আর করা যাবে না, এগুলো কোনো প্রশ্ন না। ওর ওর নিজের এক্সপেরিমেন্ট রিলেটেড প্রশ্ন। প্রশ্ন আছে তোমার? জি স্যার, হ্যাঁ বলো বলো, কি প্রশ্ন আছে বলো। Yes sir. হ্যাঁ মিম শুনতে পাচ্ছো? তুমি একটু স্লাইড নাম্বার, হ্যাঁ স্লাইড নাম্বার 8 এ যাও। 8 হ্যাঁ বলো। হ্যাঁ, তো ওইখানে তো আমি হচ্ছে ওভারল্যাপিং দেখতে পাচ্ছি, তো এই ক্ষেত্রে হচ্ছে তো ব্যাক টেম্পারিং হওয়ার সম্ভাবনা আছে। তো এটা কি অ্যাভয়েড করে, এটা হবে না, ওভারল্যাপিংটাকে অ্যাভয়েড করে কি কাজ করা যেত না? রোল 48 হবে না, এটা কমন প্রশ্ন। প্রশ্ন করতে তোমার অন্য প্রশ্ন আছে? রোল 48। না স্যার, না স্যার। স্যার 46 আরেকটা প্রশ্ন করতে যাচ্ছিলাম স্যার। 28 বলো, 28। আচ্ছা, তাহলে হচ্ছে কেস ডেপটা আমি হচ্ছে কন্ট্রোল করব মেইনলি কুলিং রেট আর স্পিডটা কন্ট্রোল করে, ঠিক আছে? তো হচ্ছে যদি আমার স্মলার কেস ডেপ লাগে তখন আমি হচ্ছে গিয়ে টেম্পারেচারটা রাইজ করে দিব, তারপর হচ্ছে পাওয়ার ডেনসিটিটাকে বাড়ায় দিব, তারপর হচ্ছে স্পিডটাকে বাড়ায় দিব, তখন আমার ডিজায়ার্ড ডেপটা কম হবে। কিন্তু হচ্ছে সেক্ষেত্রে আমার প্রবলেম হলো যে আমার মেল্টিং টেম্পারেচার থেকে কম টেম্পারেচার থাকতে হবে, না হলে হচ্ছে সারফেস মেল্টিং হয়ে যাবে, যেটা আমার পারপাস না। আবার যদি আমার হচ্ছে হায়ার কেস ডেপ লাগে তখন হচ্ছে গিয়ে আমি লো টেম্পারেচার লো স্পিড ইউজ করতে পারি, যেমন হচ্ছে এখানে, হ্যাঁ এখানে হচ্ছে আমি দেখিয়েছি যে হচ্ছে গিয়ে এই গ্রাফে দেখা যাচ্ছে যে লো পাওয়ার লো স্পিড হলে আমার ডেপটা বেশি হচ্ছে দেন হচ্ছে হাই পাওয়ার হাই স্পিড। আর কিন্তু এখানেও প্রবলেম হচ্ছে যে যদি আমি লো পাওয়ার লো স্পিড ইউজ করি তখন আবার আমার হার্ডেন হবে না কমপ্লিটলি, তখন সেই ক্ষেত্রে প্রবলেম হচ্ছে যে আমার তাহলে সারফেস হার্ডেনিং এর যে পারপাসটা আছে কোর থেকে আউটার সারফেসটা হচ্ছে গিয়ে হার্ডেন্ড বেশি হবে, সেটা আসলে হবে না। তাই হচ্ছে গিয়ে আমি ওইভাবে একটা অপটিমাম কন্ডিশন ইউজ করেছি যাতে হচ্ছে আমার মেল্টিং টেম্পারেচারও ক্রস না করে আর হচ্ছে স্পিডটা আর পাওয়ার ডেনসিটিটা যাতে একটা অপটিমাম ভ্যালু থাকে, যেটা আমি ইউজ করে একটা ডিজায়ার্ড ডেপথ পেতে পারি। রোল নাম্বার 46। জি স্যার। আচ্ছা মিম, তুমি মানে স্লাইড 8 একটু যাও তো। স্লাইড 8। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, তুমি এখানে হচ্ছে নিয়ার ইনফ্রারেড রেডিয়েশন এটা ইউজ করছো, কেন ফার ইনফ্রারেড রেডিয়েশন ইউজ করো নাই? আচ্ছা, আসলে মেইনলি ফার ইনফ্রারেড কেন ইউজ করিনি? আচ্ছা, কারণ হচ্ছে গিয়ে আমার এই ক্ষেত্রে যেহেতু আমার ফার ইনফ্রারেডে হচ্ছে ওয়েভলেন্থটা বেশি থাকে, ঠিক আছে? তো ওয়েভলেন্থ যদি বেশি থাকে তাহলে আমার হচ্ছে বিমটা ইন্টেন্সিফাইড কম হবে,
আর যেহেতু আমি ফার ইনফ্রারেডে নরমালি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড লেজারটা ইউজ করা হয়, এখন কার্বন ডাইঅক্সাইড লেজারটা সারফেস অক্সিডেশন করতে পারে, আবার হচ্ছে গিয়ে কার্বন ডিফিউজও হতে পারে। যেহেতু আমার কার্বন কন্টেন্ট অলরেডি অনেক বেশি, আমি চাবো না আমার সারফেসে আরো কার্বন ডিফিউজ করুক। আর আরেকটা হচ্ছে যে নিয়ার ইনফ্রারেড করলে তখন ওই যে ওয়েভলেন্থটা কম হলে তখন আমার বিমটা ইন্টেন্সিফাইড হবে, তখন আমার লোকালাইজড হিট ট্রিটমেন্টটা ভালো হবে, যে আমার লোকালাইজেশনটা ভালো হবে একটা নির্দিষ্ট জায়গায় যেহেতু করবে। ওয়েভলেন্থ বড় হলে তখন লোকালাইজেশনটা কম হবে, সেজন্য আমি আর কি ইট্রিয়াম অ্যালুমিনিয়াম গার্নেট ইউজ করেছি। হ্যালো, হ্যাঁ, ওকে ওকে। রোল নম্বর 38। স্যার 48 এর একটা প্রশ্ন ছিল, আমি একবার করছিলাম কিন্তু আরেকটা প্রশ্ন করতে যাচ্ছিলাম। একবার করছো মানে? করছি বলতে স্যার ওই মানে ওভারল্যাপিং এর প্রশ্নটা করছিলাম, তো আমি আলাদা একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম। বলো স্যার এখানে হচ্ছে ওই একই স্লাইডে হচ্ছে লেজার টাইপ হিসেবে ওয়াইএজি ইউজ করা হয়েছে, তো এটা কেন আর কি? না এটা প্রশ্নই না, এটা প্রশ্নই না। নেক্সট, এই তুমি 38 জি স্যার 38 তোমার স্লাইড নম্বর 4 এ যাও। 4 হুম 4 জি স্যার 4 হ্যাঁ, এখানে এই যে প্রথমে আসো ফর দি গিভেন স্পেসিমেন, এখানে ফার্স্ট লাইন যেটা লিখেছো এই যে স্পেশালি লিমিটেড কন্টাক্টলেস এনার্জি ডিপোজিশন কি, এটা কি বুঝাতে চাইছো? আচ্ছা স্যার, স্পেশালি লিমিটেড বলতে যেহেতু আমি লোকালাইজ হিট ট্রিটমেন্ট করছি, তাহলে হচ্ছে গিয়ে আমি একটা জায়গা, একটা নির্দিষ্ট স্পেসে হচ্ছে গিয়ে হার্ডেনিংটা করছি কন্টিনিউয়াস। আর কন্টাক্টলেস বলতে বোঝাচ্ছি যে আমি এখানে হচ্ছে গিয়ে লেজার বিমটা মানে বিমের সাথে সারফেসের বা হচ্ছে গিয়ে ম্যাটেরিয়ালটার সারফেসের কন্ট্যাক্টটা নাই, ডিরেক্ট কন্ট্যাক্ট নেই। বিমটা হচ্ছে এফেক্ট ফেলছে কিন্তু ডিরেক্ট কোনো কন্ট্যাক্ট নেই। আর যেহেতু লোকালাইজ ট্রিটমেন্ট হচ্ছে সেজন্য হচ্ছে স্পেশালি আমি লিমিটেড বলছি, যে স্পেশাল একটা লিমিট রয়ে গিয়েছে। মাইক্রো স্ট্রাকচারে যাও। জি স্যার জি স্যার হ্যাঁ, এটা কি ফিগার 1 কি কমপ্লিটলি মার্টিন স্যাটিসফাইড? জোন 1 কি? স্যার জোন 1টা হচ্ছে গিয়ে যে আউটার সারফেসটা, যেটা হচ্ছে বিমের সাথে আর কি একদম বাইরের সারফেসটা, তো যেটা বিম দিয়ে ডিরেক্টলি ইফেক্টেড হবে। তাহলে ইফেক্টেড হলে সেখানে আর কি আমার যেহেতু টেম্পারেচারটা এক্সট্রিমলি হাই 1200 ডিগ্রি সেলসিয়াস যেটা আমি ধরছি 0.7 সেকেন্ডের জন্য। কি জোন 2 কি স্যার? একদম আউটার সারফেসটা মার্টেনসাইটিক জোন হবে, ফাইনার মার্টেনসাইটিক জোন হবে, যেহেতু হচ্ছে কি একদম আউটার। ফিগার 2 এ ফিগার 2 জোন 2 কি এটা? ও আচ্ছা সরি স্যার, ফিগার 2 জোন 2 এটা কি? এখানে হচ্ছে স্যার সেকেন্ড জোনটা, এই যে এই ফিগারে যেমন হচ্ছে এই যে সেকেন্ড জোনটা হবে, সেকেন্ড জোনটা মানে হচ্ছে যে এখানে কিছু রিটেইনড অক্সিজেন থাকবে, যেহেতু জোনটা একটু দূরে সারফেস থেকে, সে কারণে হচ্ছে কি হিটের এফেক্টটা আরেকটু কমে যাবে, সে কারণে হচ্ছে মার্টেনসাইট ম্যাট্রিক্সটা একটু লেস ফাইনার হবে এটার তুলনায়, আর সাথে এর জন্য কিছু রিটেইনড অক্সিজেন থাকবে। আর এটা কি ফিগার 3 কোড? না স্যার, ফিগার 3 হচ্ছে কি হিট এফেক্টেড জোনটা, কোডটা হচ্ছে যেটা আমার নরমালাইজিং এ ছিল, মানে নরমালাইজিং করার পরে অনেকটা ওই কোডই থাকবে, যেহেতু হচ্ছে এত দূর। ফিগার 1 ফিগার 2 ফিগার 1 ফিগার 2 এই দুইটার ভিতরে রিজেনারেশন কোনটা বেশি? এটা বেশি, ফিগার 2টা বেশি। কেন? কারণ হচ্ছে গিয়ে যখন জোন 2টা তো আসলে হচ্ছে সারফেস থেকে ডিসটেন্সটা একটু বেশি, তাহলে সারফেস থেকে যখন ডিসটেন্স বেশি হবে টেম্পারেচারটা ড্রপ বেশি হবে, ড্রপ বেশি হওয়ার কারণে সেখানে যেহেতু আমার কমপ্লিট টেম্পারেচারটা পাচ্ছে না, মানে কমপ্লিটলি হাই 1200 ডিগ্রি সেলসিয়াসটা পাচ্ছে না, সে কারণে হচ্ছে গিয়ে কিছু রিটেইনড অক্সিজেন থেকে যাবে, সবগুলো অক্সিজেন হচ্ছে মার্টেনসাইটে ট্রান্সফর্ম হবে না, সেজন্য কিছু রিটেইনড অক্সিজেন থাকবে, যেটা হচ্ছে আর যেহেতু টেম্পারেচারটা কম তাহলে মার্টেনসাইট ম্যাট্রিক্সটাও আগের মতো আর ফাইনার থাকবে না, আর একটু লেস ফাইনার থাকে। একটা স্ট্রাকচারে কখন রিটেইন অক্সিজেন থাকে? কমপ্লিট অক্সিজেনাইজেশন না হলে, সরি কমপ্লিট মার্টেনসাইটে ট্রান্সফরমেশন না হলে কুলিং টেম্পারেচার এটা কখন কি কন্ডিশনে? কি কন্ডিশন বলতে মানে সরি স্যার কোশ্চেনটা বুঝিনি। কি কন্ডিশন, কেমন কন্ডিশনে মার্টেনসাইট কোয়েঞ্চ করলে
সেখানে মার্টেনসাইট তৈরি না হয়ে রিটেন অস্টেনাইট থেকে যায়। আচ্ছা, যদি আমরা মার্টেনসাইট স্টার্ট কন্ডিশন টেম্পারেচারটা না রিচ করতে পারে, যে হচ্ছে কুলিং এর ক্ষেত্রে মার্টেনসাইট স্টার্ট টেম্পারেচারটাই যদি না রিচ করে, তখন তো হচ্ছে মার্টেনসাইটে ট্রান্সফরমেশন হবে না, তখন ওই অস্টেনাইট গুলো রিটেইন থেকে যাবে। ভুল বলেছো। স্যার কি ভুল বলেছি? ভুল বলেছো যে জি স্যার। তোমার ফিগার 2 এর রিটেন অস্টেনাইট বেশি হবে, এবং তুমি বলেছো এখানে টেম্পারেচার রাইজ করবে না, এই কারণে কম্পারেটিভলি কম টেম্পারেচার হওয়ার কারণে ওখানে রিটেন অস্টেনাইট থেকে যাবে। ব্যাপারটা ওইটা না, ব্যাপারটা হচ্ছে যে এখানে যখন যদি তুমি অস্টেনাইজ করো, যদি অস্টেনাইজ হয়ে যায় ফিগার 2, তাহলে সেখানে মার্টেনসাইট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে ইভেন ফিগার 1 এর চেয়েও। আর যদি তোমার মনে করো যে টেম্পারেচার কম হওয়ার কারণে সেখানে এই পারলাইটটা ট্রান্সফর্ম করে রিটেন এই অস্টেনাইটে যাই নাই, তাহলে সেখানে পারলাইটের স্ট্রাকচার হবে, সেখানে রিটেন অস্টেনাইট থাকবে না। প্রশ্ন উত্তর বুঝেছো? জি স্যার বুঝেছি। পরিষ্কার না হইলে আবার বলো। স্যার ওই যে তাহলে মানে হচ্ছে কুলিং এর কারণে আমার প্রবলেমটা হয়েছে, সেটা বুঝাচ্ছেন? কুলিং তো সেলফ, এটা তো তুমি যে লেজার করতেছো, লেজার হার্ডনিং করতেছো, এটা তো সেলফ এটা তো খুব থিন লেয়ারে অল্প সময়ের ভিতরে হয়ে যায়, এটা কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে যদি তোমার আউটার লেয়ারে রিটেন অস্টেনাইট যদি থাকে, তাহলে আউটার লেয়ারে বেশি থাকবে। কেন আউটার লেয়ারে বেশি থাকবে? কারণ হচ্ছে যে এখানে গ্রেন সাইজ গুলো, এখানে আউটার লেয়ারে টেম্পারেচার বেশি, গ্রেন সাইজ বড় হইতে পারে, গ্রেন সাইজ বড় হইলে রিটেন অস্টেনাইট থেকে যেতে পারে। কিন্তু এখানে আসবে না, এখানে দুইটা অপশন, এখানে হয় মার্টেনসাইটের পরিমাণ বেশি হবে, অথবা যদি তোমার টেম্পারেচার কম হয়, টেম্পারেচার কম হওয়ার কারণে সেইটা আগের যে মাইক্রোস্ট্রাকচার ছিল অরিজিনাল, এখানে তো কোনো কেমিক্যাল কম্পোজিশন চেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র অস্টেনাইট ফর্ম করবে, সেখান থেকে কোয়েস্ট করে মার্টেনসাইট হবে। দুইটা অপশন, একটা হচ্ছে যে লোয়ার মার্টেনসাইট রিটেন অস্টেনাইট তৈরি হওয়া, অথবা এর ভিতরে কিছু ফেরাইট পারলাইট থেকে যাওয়া, যেটা ইনসাফিসিয়েন্ট টেম্পারেচার কারণে ফেরাইট পারলাইট থেকে ট্রান্সফর্ম করে অস্টেনাইটে যেতে পারে নাই। আচ্ছা আচ্ছা, জি স্যার বুঝতে পেরেছি। রোল নম্বর 39। यस सर। আসসালামু আলাইকুম। হ্যাঁ, শুরু করো। জি স্যার, শুরু করছি। Hello, assalamu alaikum. I am Ferdous Onik. Today my topic of presentation is forecasting the microstructure of ferrous alloy after surface hardening. So this is my alloy composition, and my target is selecting suitable surface hardening technique and designing the heat treatment schedules and forecast the possible microstructure properties and applications after surface hardening and heat treatment. So from this alloy composition, we can see my carbon percentage is 5.3% and calculated carbon equivalent is 6.4015. So which makes the sample gray cast iron. This is the S-cast condition of the microstructure of my sample. And now, what is surface hardening? Surface hardening is a process which includes wide variety of technique used to improve the wear resistance of parts without affecting the softer and tough interior of the parts. So target is our surface hardening is to achieving hard and wear resistant surface and keeping the core ductile and tough. So available surface hardening techniques are carburizing, nitrating, and selective hardening. Amongst three, carburizing is not applicable for this sample because of higher percentage of carbon, and nitrating is not appropriate as absence of strong nitrate forming elements like aluminum, molybdenum, tungsten, and selective hardening, as selective hardening do not change the composition. So we can choose the selective hardening technique for this heat treatment process. So selected hardening technique is laser hardening process. So why laser hardening process? There are some advantage behind this. We can see the less distortion, reduced surface oxidation, lesser heat affected zone, faster rate than induction and flame hardening, especially and temporarily limited energy deposition, porous free surface, and
As the sample's carbon percentage is 5.3% and carbon equivalent is 6.4015, indicates high hardness in the sample, so which makes the laser hardening process suitable for the sample. And this is fully automated system. So what is surface hardening by laser means? A laser beam is used for this heat treatment and heated above the austenitization temperature for a short time. Our target is to get martensitic structure in the surface. High energy density of the beam is targeted. Self-quenching phenomenon is applied. That means doesn't need any kind of quenching media, and transition zone is shorter. So to do this laser hardening process, I have to normalize my structure first. And so normalizing process is here, heat treatment schedule for normalizing. Temperature range is between 885 to 925 degrees centigrade. Holding time is 1 hour per square inch generally, and it is raised to austenitizing range and hold it for a certain period of time, and then air cooled to room temperature. So this microstructure will contain graphite flakes and fine perlitic structure. Then designing heat treatment schedule. So first source of laser beam, we can use NdYAG, that's mean yttrium aluminum garnet laser, which is used with wavelength of 1064 nanometer, and smaller wavelength is chosen because a smaller wavelength offers a better absorptivity. Laser treatment type single pass laser hardening, and surface preparation method was grinding and polishing. Laser beam parameters were selected, selected power was 665 watt and power density is 8 watt per millimeter square. The period of time exposure time is less than 1 second, and it's almost 0.8 second, and laser sport size is 2 millimeter into 6 millimeter, and traveling speed is selected as 7 millimeter per second. So we can see these parameters gives us in the hardening zone. Then temperature selection, calculation of the transformation temperatures. Transformation temperature is here 815.5 degrees centigrade. So the sample is heated to about 1000 degrees centigrade, and the optimal gap between two adjacent laser hardened track was 2 millimeter. That's mean 2 millimeter gap was maintained, and quenching was self-quenched, and no quenching medium was required. Here we can see the depth calculation. So the depth is 0.25 millimeter, and the micro hardness from this curve we can see 0.2 or 0.25. It gives the maximum hardness level about 800, and with the higher radius, that's mean with the higher depth, the hardness decreases gradually. Effect of following elements: chromium manganese reduces critical cooling rate, hence increases hardening depth, and high carbon percentage and manganese percentage increases the hardenability, hence increases hardness. So forecasting the microstructure of the hardened surface. So we can see 4 zones here. First zone is laser hardened zone, which contains martensitic structure with graphite flakes. And second zone contains partial martensitic structure with heating austenite and graphite flakes. And third zone is heat affected zone, which is almost the inner core structure, but somehow heat affected. And last fourth zone is base metal, which contains perlitic structure with graphite flakes as the normalized structure. So property is better wear resistance, better hardness at the surface, increased fatigue resistance due to residual compressive stress. And application, we can use it roadside fence, cinder block mold, but it's not economically good for us. Furthermore, application is restricted due to the excessive carbon percentage in the sample, which makes the sample brittle to use in practical cases. Like we generally use gray cast iron in crankshaft, different types of gear, but for this sample, for this alloy composition, we cannot use this kind of sample. So these are the references. Thank you. So roll 50 question আছে। Roll 33. Roll 33. প্রথমে কে বলেছো? স্যার আমি roll 50। 50 তারপর স্যার 45। Roll 33. 45 33 হ্যাঁ 50 বলো।
তো এখানে মেনশন করা হয়েছে যে বিম সাইজ হচ্ছে রেক্টাঙ্গুলার ইউজ করা হয়েছে, বাট সার্কুলার বিম সাইজ কেন, মানে ক্রস সেকশন বিম সাইজ কেন ইউজ করা হয় নাই? আচ্ছা, সো এখানে হচ্ছে রেক্টেঙ্গুলার বিম সাইজ ইউজ করার কারণ হচ্ছে রেক্টেঙ্গুলার বিম সাইজ ইউজ করলে আমরা মোর ইভেন হার্ডেন জোন পাই, যেটা হচ্ছে সার্কুলার বিম সাইজ ইউজ করলে জেনারেলি হচ্ছে সেন্টারে হচ্ছে এনার্জি ডিপোজিশন, যেটা এনার্জি কনসেন্ট্রেশন সেটা একটু ইনক্রিজ করে, যেটা কারণে হচ্ছে ইভেননেস সেটা একটু কমে যায় সার্কুলারের কেসে। সো এই কেসে হচ্ছে, বাট সার্কুলারের কেসে হচ্ছে অ্যাডভান্টেজ আছে ইন কন্ট্রাস্ট অফ রেক্টেঙ্গুলার সাইজ, বাট আমি হচ্ছে রেক্টেঙ্গুলারটা হচ্ছে সিলেক্ট করেছি এই কারণে যাতে ইভেন একটা হার্ডনেস পাই সারফেসে। ঠিক বুঝতে পারছি। রোল নাম্বার 45। আচ্ছা অনিক, তুমি 5 নাম্বার স্লাইডে যদি একটু যাও। আচ্ছা এখানে বলেছো ট্রানজিশন জোন শর্টার, এটা কেন হয়েছে এটা যদি একটু বলতো। আচ্ছা, ট্রানজিশন জোন ইজ শর্টার। এখন কথা হচ্ছে আমি যে সিলেক্টিভ হার্ডেনিং প্রসেস গুলো অ্যাভেলেবেল আছে মাঝখানে হচ্ছে লেজার হার্ডেনিং প্রসেসটা সিলেক্ট করছি, যেখানে হচ্ছে এক্সপোজার টাইম একটু আগে দেখানো হয়েছে যে অনেক কম, জেনারেলি লেস দেন 1 সেকেন্ড। সো এত কম সময় হচ্ছে আমাদের ডেপথ, যেটা আমরা এই গ্রাফ থেকে দেখতে পারি যে এতটা ডেপথ হচ্ছে সে হচ্ছে হিট হচ্ছে পেনিট্রেট করে না, সো হিট অ্যাকুমুলেশন অনেক কম হয়। সো হিট অ্যাকুমুলেশন কম হওয়ার কারণে আমাদের বেয়ার সারফেস, যেটা উপরের সারফেসটা হার্ড হচ্ছে, বাট ট্রানজিশন জোন যেটা হচ্ছে আমাদের নর্মাল স্ট্রাকচার থেকে হচ্ছে মার্টেনসাইটিক স্ট্রাকচারের যে ট্রানজিশন সেটা পরিমাণ কমে যায়, এন্ড পরবর্তীতে আমরা কোর স্ট্রাকচার সেটাই পেয়ে যাই। রোল নাম্বার 45। জি স্যার। বুঝতে পেরেছো? জি বুঝতে পেরেছি। তুমি বলো, তুমি প্রশ্নের জবাব দাও। স্যার যে মানে এখানে তো আমরা খুব শর্ট টাইমের জন্য আমরা যে হিটিংটা করছি মেইনলি। বলেছে পেনিট্রেট কম করবে, অ্যাকুমুলেশন এনার্জি অ্যাকুমুলেশন কম হবে, তাই না? জি স্যার, হিট অ্যাকুমুলেশনটা কম হবে। ঠিক আছে তো? জি স্যার। অ্যাকুমুলেশন কি জিনিস? উত্তর পেয়ে গেছো। অ্যাকুমুলেশন টার্ম ব্যবহার করেছে। অ্যাকুমুলেশন কি জিনিস? অ্যাকুমুলেশন হচ্ছে মানে হিটিং জোন, মানে হিটটা রয়ে যাওয়া এরকম আর কি স্যার। হিটটা মানে জমে থাকা। জি স্যার, মানে এটা বেশিক্ষণ থাকবে না, এটা বুঝিয়েছে। তাহলে তোর উত্তর হয় নাই। অ্যাকুমুলেট করা মানে কি? অ্যাকুমুলেট কি করবে? কম হবে। ও বলেছে অ্যাকুমুলেট কম হবে, তাহলে উত্তর কেমনে হলো? তুমি কি উত্তর পেয়ে খুশি হয়ে গেলে? উত্তর কিভাবে হলো? স্যার মানে হিটটা যদি রয়ে যায় তাহলেই তো স্যার ট্রানজিশনটা বেশি হওয়ার কথা। স্যার আমি যেটা সেইটাই তো আমি তোমাকে বলতেছি। তুমি তো প্রশ্নের উত্তর তো বললে যে ও যেটা বললো তুমি তো অ্যাকসেপ্ট করে নিলে যে হ্যাঁ প্রশ্ন আমি উত্তর পেয়ে গেছি। আসলে তো উত্তর হয় নাই, তুমি উত্তর না পেয়ে উত্তর পেয়ে গেছো। 33। ইয়েস স্যার। 33 প্রশ্ন করো। আচ্ছা অনেক, তোমার এই স্লাইডে 7 নাম্বার লাইনে দেখো তো যে পোরাস ফ্রি সারফেস লেখা আছে, কিন্তু তোমার কম্পোজিশনটা আমি দেখতে পাচ্ছি যে 3.5% সিলিকন আছে। তুমি তো জানোই যে সিলিকন হচ্ছে ভালো গ্রাফিটাইজার, তাহলে গ্রাফিট ফ্লেক গুলো তো কিন্তু ব্রান্ড হয়ে কিন্তু পোরাস পিটেড আর আনঅ্যাট্রাকটিভ সারফেস ফর্ম করে, তাহলে তুমি কেমনে পোরাস ফ্রি সারফেস পাবা? আচ্ছা, যেটা হচ্ছে আমরা জেনারেলি পোরাস ফ্রি হচ্ছে আমি ইন কন্ট্রাস্ট অফ ফ্লেম হার্ডেনিং এর সাথে হচ্ছে কম্পেয়ার করে হচ্ছে এই কথাটা বলছি, যাতে আমরা যদি সেম হিট ট্রিটমেন্টটা হচ্ছে ফ্লেম হার্ডেনিং এ করা হতো তাহলে হচ্ছে এক্সপোজার টাইম অনেক বেড়ে যেত। তো এক্সপোজার টাইম অনেক বেড়ে যাওয়ার কারণে দেখা যেত হচ্ছে সারফেসের যে গ্রাফাইট গুলো আছে সেগুলো বার্ন আউট হওয়ার হচ্ছে একটা চান্স থেকে যায়। তো যদি বার্ন আউট হয়ে যায় তখন হচ্ছে পোর তৈরি করবে, যেটা হচ্ছে আমাদের হচ্ছে ওয়ান্টেড না। সো আমি হচ্ছে লেজার হার্ডেনিং করতেছি যেখানে এক্সপোজার টাইম অনেক কম। সো এক্সপোজার টাইম অনেক কম হওয়ার কারণে গ্রাফাইট ফ্লেক গুলো হচ্ছে সেভাবে বার্ন হতে পারবে না। গ্রাফাইট ফ্লেকের মরফোলজি আগের মতোই থাকবে, যেটা হচ্ছে আমাদের
পোর তৈরি করবে না। আচ্ছা ঠিক আছে। রোল নম্বর কত তুমি প্রেজেন্ট করো? কত স্যার রোল নম্বর? স্যার আমি 33। হচ্ছে তুমি স্লাইড 5 এ যাও, স্লাইড নম্বর 5। স্লাইড 5 এ আছি স্যার। এটা 5 জি স্যার। পরে যাও, পরে পরে। জি স্যার, স্লাইড নাম্বার 4। এই যে ডান দিকে একটা ছবি দেখা যায় আর একটা ছবি দেখা যায়, জি স্যার। কি কি জন্য দিয়েছো? স্যার এই ছবিটা জেনারেলি ইন জেনারেল সারফেস হার্ডেনিং এর যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা বোঝানোর জন্য যে আমাদের হচ্ছে সারফেস হার্ডেনিং এর টার্গেট হচ্ছে দুইটা। জেনারেলি হচ্ছে আমাদের ইনার কোর হচ্ছে ডাকটাইল এন্ড টাফ রেখে হচ্ছে আউটার সারফেস যেটা, সেটা হচ্ছে হার্ডনেসটাকে ইনক্রিজ করা। তো সো আউটার সারফেস এখানে হার্ডেন জোন দেখানো হচ্ছে। আমি যদি একটু জুম করি মানে এটা তাহলে তোমার সাথে জি স্যার। অ্যাপ্লিকেশনে যায়, তার মানে এই ছবি দুটো তোমার এক্সপেরিমেন্টের সাথে সম্পর্কযুক্ত না, জাস্ট কেমন দেখা যায় জি স্যার। সেইটাতে বোঝানোর জন্য নিয়ে আসবে। জি স্যার, জেনারেলি হচ্ছে জাস্ট বলার জন্য যে সারফেস হার্ডেনিং এর। অ্যাপ্লিকেশনে যাও, অ্যাপ্লিকেশনে যাও। জি স্যার। তুমি লিখেছো রোড সাইড ফেন্স, কি জিনিস এটা? স্যার রোড সাইড ফেন্স হচ্ছে রাস্তার ধারে যে হচ্ছে ফেন্স গুলো ইউজ করা হয়, যেগুলো হচ্ছে সিকিউরিটির কাজে হচ্ছে সিকিউরিটির জন্য ফেন্স হিসেবে ইউজ করা হয়। এখানে এখানে তুমি কেন সারফেস হার্ডেন প্রোডাক্ট ব্যবহার করবা? পৃথিবীতে কোনো দেশ আছে যে দেশে সারফেস হার্ডেনিং করে এইরকম, তাও লেজার টেকনিক অ্যাপ্লাই করে সারফেস হার্ডেনিং করে রোড সাইড ফেন্সে ব্যবহার করে? স্যার অ্যাকচুয়ালি হচ্ছে স্যার আমি যত ধরনের হচ্ছে অ্যাপ্লিকেশন আছে হচ্ছে এই গ্রে কাস্ট আয়রনের, সেগুলো হচ্ছে দেখার চেষ্টা করেছি, বাট একমাত্র এখানে হচ্ছে সাস্টেইন করতে পারবে আমার এই স্যাম্পলটা মানে সারফেস হার্ডেন করার পর। বাকি অন্যান্য কেস যেগুলো যেরকম ক্র্যাঙ্ক শ্যাফট অথবা গিয়ার কাটিং টুল এগুলো যদি ইউজ করি স্যার, তখন হচ্ছে ভেঙে যাবে। বা হচ্ছে আমরা যদি ডাই ইউজ করি তাহলে ভেঙে যাবে। কোনো কেসে যদি ইউজ করা পসিবল হচ্ছে না স্যার। ওয়েট ব্লক বানায় জি কি স্যার। হবে? 1 কেজি 2 কেজি 5 কেজি 10 কেজি ওয়েট ব্লক। স্যার ওয়েট ব্লক হচ্ছে স্যার হ্যাঁ বানানো যাবে, বাট ইকোনমিক্যালি হবে না স্যার আমাদের লেজার কেন হবে হার্ডেনিং না? করার পর। তুমি লেজার হার্ডেনিং যা করেছো, ওয়েট ব্লকের দাম বেশি না গ্রিলের দাম বেশি? ওয়েট ব্লকের দাম বেশি না গ্রিলের দাম বেশি? স্যার গ্রিলের দাম বেশি হবে। গ্রিলের দাম ওয়েট ব্লকের 4 ভাগের 1 ভাগ। 4 ভাগের 1 ভাগ গ্রিলের দাম। গ্রিলের জন্য কেউ এই কাজ করে না, বুঝতে পেরেছো? রোল নম্বর। জি স্যার বুঝতে পেরেছি। স্যার কনফিউশনে ছিলাম যে এটা ইউজ করা যাবে না, বাট তবুও হচ্ছে ইউজ করছি যাতে সাস্টেইন করবে, এই জন্য জাস্ট ভেবে ইউজ করছি, বাট আরো ইকোনমিক্যালি না। ইকোনমিক্যাল না, এটা অ্যাবসলিউটলি ইম্পসিবল, অ্যাবসলিউটলি ইম্পসিবল। লক্ষ লক্ষ টন হচ্ছে গ্রিলের কাজে ব্যবহার করা হয়। সেই লক্ষ লক্ষ টন তুমি লেজার হার্ডেনিং করে পারবা? জি না স্যার, প্র্যাকটিক্যালি পসিবল হবে না। এটা সম্ভব? কি কথা বলো তুমি? তোমরা যে 4th ইয়ারের আউটগোয়িং স্টুডেন্ট, তোমাদের চিন্তা করো যে তোমাদের মানে ইটা কিরকম, তোমাদের টোটাল মেটেরিয়ালস এবং মেটেরিয়ালস অ্যাপ্লিকেশন এর ব্যাপারে তোমাদের যে ভিউ কেমন, তোমরা কোন অবস্থায় আছো, ওভারঅল যে মেটালার্জির ছেলেদের বডি ল্যাঙ্গুয়েজ। এই কারণেই দেখো তোমাদেরকে বলে রাখি, আজকে ভালো ভালো যে স্টিল মিল গুলো, যে সেখানকার সব ইনচার্জ কিন্তু নট মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ার, সব কিন্তু মেকানিক্যালরা এবং আইপির লোকেরা। আবুল খায়ের মতো একটা জায়গায় যেখানে পার ডে তারা 4000 টন রড বানায়,
সেই রোলিং মিল এর হেড অফ দ্য রোলিং মিল, এটা হচ্ছে কেমিক্যাল থেকে পাস করা, বুয়েটের কেমিক্যাল থেকে পাস করা। সে 6 লক্ষ টাকা স্যালারি ড্র করতেছে, পার মান্থ 6 লক্ষ টাকা স্যালারি ড্র করে। আর আমাদের ছেলেরা 6 লক্ষ টাকায় বাংলাদেশে নট এ সিঙ্গেল পিস চাকরি করতেছে, নট এ সিঙ্গেল পিস, বিকজ অফ দ্যাট। আর তোমাদের কোনো ডেভেলপমেন্ট নেই, মন থেকে চিন্তা করা, ম্যাটেরিয়ালসের ভিতরে ঢুকে যাওয়া, সেই জিনিসগুলো তোমাদের ভিতরে নাই। হ্যাঁ, তোমরা যদি চিন্তা করতে পারো যে তুমি যদি বলো যে আমি লেজার সারফেস হার্ডেনিং করে রোড সাইড ফেন্সিং মানে গ্রিলের কাজে ব্যবহার করব, কতটুকু তোমার ইনজাস্টিস। নেক্সট আসো 40। জি স্যার। হুম, 40 আসো। স্যার দেখা যাচ্ছে? না, আমি শেয়ার দিয়েছি। এখন দেখা যাচ্ছে স্যার? হুম, তোমরা যারা প্রশ্ন করতেছো তারা প্রশ্ন খুঁজে পাও না। হ্যাঁ, একটা প্রশ্ন, কারণ তোমাদের অবস্থা কাহিল, তোমরা তো প্রশ্ন কি প্রশ্ন করবা সেটাই তো কিছু জানতে হবে, তো জানলে না প্রশ্ন করতে পারবা। স্টার্ট করবো? হ্যাঁ হ্যাঁ, স্টার্ট করো। Hello everyone, myself Sakran Mustaq, and the topic on which I am presenting is surface hardening of a given composition alloy. And this is my composition alloy, which consists of 2.1% carbon and silicon 0.1%. And carbon equivalent of this alloy is 2.12, and which is less than 4.3, so it is an hypoelectric alloy. So lower silicon content and rapid cooling of the liquid alloy produce white cast iron. And the composition, the given alloy is considered as white cast iron, and this is the S-cast microstructure, which is a white cast iron and consists of perlite and cementite phase. So for surface hardening, we have to malleabilize it. For malleabilizing, sample is heated to 900 degrees Celsius, and holding at this temperature is called first stage gravitization. During first stage gravitization, cementite decomposes into the stable austenite and graphite phases, then cooled in air at cooling rate 85 degrees Celsius per minute. For this, austenite transform into perlite. So the sample is malleabilized to perlitic malleable cast iron, and this is the malleabilized microstructure, which is perlitic matrix and tapered carbon. So surface hardening. Surface hardening is the process of heat treatment carried out in the order to increase the hardness of outer surface, while inner core remains relatively soft. For surface hardening of perlitic malleable cast iron, flame or induction hardening could be used. I selected induction hardening for the process. Induction hardening, AC current. For induction hardening, AC current is supplied to a coiled wire inside which workpiece is placed, and for this magnetic field is produced, and this magnetic field induced and ED current in the material, and that flow against electrical resistivity of the metal, generating precise and localized heat. And this is the reason why I choose induction hardening. And this is faster heating rate and produce ideal properties and less distortion, localized heating. So process designing. For effective surface hardening, suitable frequency or density, surface temperature, cooling method should be chosen. And for the liquid heating power, it has 4 parts or consisting part, which is absorbed power, radiation heat loss, convection heat loss, and conduction heat loss. So it is difficult to calculate the last 3 parts, which is radiation, convection, and conduction heat loss. So we consider the total power into 3s of the absorbed power by material. So
So for frequency designing, we use this formula. By this formula, we know that depth of a hardening layer is inversely proportional to square root of the frequency of induced current, and high frequency is selected for surface hardening. And I considered the sample as a rocker arm of weight 0.5 kg. So I calculated by this formula the absorbed heat by material, which is 900 kilowatt per second. And as I heated it to 900 degrees Celsius, and the total heat supply is calculated of the heat absorbed by material, which is 2700 kilowatt per second. So for frequency, I calculated frequency for the rho by mu, rho which is electrical resistivity and mu which is magnetic permeability. The ratio is 6.4 I considered, and case depth of 1.5 millimeter. Frequency is calculated by this formula, and frequency is set to 9600 hertz. So process description: surface is heated to 900 degrees Celsius to get obstinate phase, and hold for 5 seconds for homogenization and to get desired case depth, and quenched by jet of cold water, low temperature tempering at 600 degrees Celsius to relieve excess residual stress. So this is the microstructure after surface hardening. This is the microstructure of surface, which consists of tempered martensites and tempered carbon. And this is the core microstructure, which is unchanged and consists of paralitic matrix and tempered carbon. Properties: high hardness ranging from 55 to 60 HRC can be achieved, and good wire resistance. Compressive stress induces at surface, and good fracture toughness of core. And application, it can be used as axle shaft, gear, or rocker arm, etc. Thank you. কে প্রশ্ন করবে? Sir, rule 38. 35 পরিষ্কার করে বলো কত? 38. 38 38. 38 তারপরে 35 তারপর 31 স্যার 31 38 প্রশ্ন করো। এক লাইনে প্রশ্ন করবা, এক লাইনে উত্তর দিবা। জি স্যার। আচ্ছা স্বদেশ, তুমি একটু তোমার প্রপার্টিজ এর স্লাইডে যাও, 11 নাম্বার স্লাইড মেবি। হ্যাঁ, এখানে তুমি হচ্ছে লাস্টে দুইটা পয়েন্ট বলেছো যে হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেসটা হচ্ছে সারফেসে ইনডিউস হচ্ছে আর ফ্র্যাকচার টাফনেসটা পড়ে যাচ্ছে, তাহলে হচ্ছে এই জিনিসটা তুমি কিভাবে এক্সপ্লেইন করবা? আচ্ছা, আমরা যখন এই যে স্যাম্পলটাকে মানে সারফেস হিটিং করতেছি ইন্ডাকশন হিটিং এর মাধ্যমে, তো এইটাতে কিছুটা মানে ভলিউম এক্সপ্যান্ড হয়, এই জন্য আর কি সারফেসটাতে কম্প্রেসিভ স্ট্রেস ইনডিউস হয়। আর কম্প্রেসিভ স্ট্রেস এটা থাকার কারণে সারফেসের যে হাই হার্ডনেস, যেহেতু আমরা জানি হার্ডনেসটা হচ্ছে সারফেস রিলেটেড প্রপার্টি আর কি, তো এটাকে অনেক বেশি হার্ডনেস পাই আমরা আর কি। সারফেস যেহেতু কম্প্রেসড অবস্থায় থাকে, মানে এটা রেজিস্ট টু অ্যাব্রেশন বা ওয়্যার, এটা হয় আর কি। আর কোরে আমার যেহেতু 2.1% কার্বন আছে, আবার হচ্ছে কোরটা যেহেতু টেনসাইল অবস্থায় থাকে, তো টেনসাইল হচ্ছে বাল্ক প্রপার্টির সাথে রিলেটেড আর কি। তো এর ফলে আর কি টাফনেসটা আমি ভালো পাই আর কি, যেহেতু এটা ইলংগেশন প্রপার্টির সাথে রিলেটেড। পেয়েছো? জি স্যার। উত্তর পেয়েছো? ও কিন্তু উত্তর দিয়েছে যে হাই কম্প্রেসিভ স্ট্রেস থাকার কারণে সারফেসে হার্ডনেস বেশি হয়েছে। আচ্ছা, আমার কম্প্রেসিভ স্ট্রেসটা হাই বলেছো, আরেকবার একটু এটা বলবে? সে তোমার প্রশ্নের জবাব দিয়েছে যে সারফেসে হার্ডনেস বেশি কেন, তুমি বলেছো, সে বলেছে যে সারফেসে কম্প্রেসিভ স্ট্রেস থাকার কারণে তার হার্ডনেসটা বেশি হয়েছে। এটা কি সত্যি? সারফেসে কম্প্রেসিভ স্ট্রেস থাকার কারণে হার্ডনেস, আর এটা হচ্ছে একটা মানে কম্প্রেসিভ স্ট্রেস থাকার কারণে আমি কিছু বেনিফিটেড হয়েছি আর কি। তারপর আমরা যেহেতু ফেজ ট্রান্সফরমেশন করছি আর কি মাঠে, টেম্পার্ড মার্টেনসাইট আছে, এটার কারণে আমরা স্যার হাই হার্ডনেস পাবো। সেখানে টেনসাইল যদি থাকতো তাহলে হার্ডনেস কমে যেত? জি স্যার, কম্প্রেসিভ থেকে টেনসাইল থাকলে তো কমে যেত। জিরো পেয়েছে। Residual stress, any type of residual stress, whether it is compressive or tensile, your hardness will increase. That is the final formula.
এখানে মানে ভলিউম এক্সপেনশনের কারণে হয়তো বা কিছুটা থাকবে। আমি তারপরও স্যার টেপারিং করছি 600°C। না, তুমি এটা নিয়ে আসতে পারো। তুমি ওইভাবে প্রশ্নের জবাব দিয়েছো কেন? প্রশ্নের জবাব দিবা ইঞ্জিনিয়ারের মতো। তুমি কিছু জানো না, না জেনে প্রশ্নের জবাব দেওয়া, এটা ঠিক ঠিক না। 35 কুইক। আচ্ছা সাকলাইন, সাকলাইন তুমি 2 নাম্বার স্লাইডে যাও একটু। এমন কোন জিনিস তোমাদের পাওয়ার প্রেজেন্টেশনে নিয়ে আসবে না যেটা তোমার জানা নাই। শিখবা, শিখে তারপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করবে। হ্যাঁ বলো, কুইক বলো। 35 এখানে তুমি ম্যালিবলাইজিং করছো, এটা কেন করছো? ম্যালিবলাইজিংটা কেন করা হয়েছে এখানে? এখানে ম্যানিপুলেট করছি যেহেতু মানে অ্যাস কাস্ট স্ট্রাকচারটা আমার হোয়াইট কাস্ট আয়রন, তো হোয়াইট কাস্ট আয়রনে তো আমরা সারফেস হার্ডেনিং করতে পারবো না, তো এই জন্য আর কি ম্যানিপুলেট করে আমরা পারলাইটিক ম্যালিবল কাস্ট আয়রনে নিয়ে আসছি, যেন আমাদের ওই পরবর্তী সারফেস হার্ডেনিং এটা সহজ হয়। এখানে হার্ডেনিং কেন করা যাবে না? কি সিমেন্টেড থাকার কারণে? হ্যাঁ এখানে যেহেতু হ্যাঁ শুধু সিমেন্টাইট অ্যান্ড পারলাইট ফেজ আছে, তো এটাকে চেঞ্জ করলে এটাকে আমি এটা সারফেস হার্ডেনিং করলে আমরা এটা ডিজায়ার্ড হার্ডনেস পাবো না আর কি। উত্তর পেয়েছো? রোল নম্বর 35। জি স্যার। শোনো, রোল নম্বর 40। তুমি কত? রোল নম্বর 40। জি স্যার। তুমি বলেছো যে আমি ম্যালিবিলাইজিং করেছি এই সারফেস হার্ডনেস বাড়ানোর জন্য। এটা সত্যি কথা নয়, এটা টোটালি ভুল কথা। কারণ তুমি যে হোয়াইট কাস্টার্ন নিয়েছো, সেই হোয়াইট কাস্টার্নের হার্ডনেস এখন ম্যালিবিলাইজিং করার পরে সারফেসে যে মার্টিনসাইড তৈরি করেছো তার চেয়েও হচ্ছে হোয়াইট কাস্টার্নের সারফেস হার্ডনেস অনেক বেশি। তুমি কি করলে এত পয়সা করি খরচ করে? নেক্সট প্রশ্ন 31। জি স্যার। আচ্ছা তুমি একটা জায়গায় বলেছো যে তোমার কম্পোজিশন যেটা, এটাতে হচ্ছে তুমি ইন্ডাকশন হার্ডেনিং করতে পারতা বা ফ্লেম হার্ডেনিং করতে পারতা। এখন আমার প্রশ্ন হচ্ছে তুমি যদি ফ্লেম হার্ডেনিং করতা তাহলে হচ্ছে কি সিমিলার প্রপার্টি বা সিমিলার রেজাল্ট পাইতা কিনা এখন যে ইন্ডাকশন হার্ডেনিং করছো? হ্যালো। আচ্ছা এখানে আমি যদি ফ্লেম হার্ডেনিং করতাম হচ্ছে মানে ফ্লেম হার্ডেনিং এ ইউনিফর্ম হিটিং এর জন্য অথবা আমার একটু বেশি সময় লাগতো আর কি, এই জন্য কোরটা এফেক্টেড হওয়ার why induction, why flame hardening, হ্যাঁ এইসব। রোল নম্বর 31। অন্য প্রশ্ন আছে কিনা? জি স্যার আরেকটা আছে। কুইক বলো। আচ্ছা একটা স্লাইডে বলা ছিল হচ্ছে যে ফার্স্ট স্টেজ গ্রাফাইটাইজেশন, এটা কি এবং কিভাবে হয়? ফার্স্ট স্টেজ গ্রাভিটাইজেশন আমরা যখন এই যে 900°C হিটিং করব এবং এটাকে হোল্ড করব এখানে কিছু সময়, তো এরপর এখানে ফার্স্ট স্টেজ গ্রাভিটেশন ঘটবে। এটার ফলে কি হয় যে কার্বাইড গুলা আয়রন স্ট্রাকচার থেকে বের হয়ে আসে এবং এর ফলে ওই যে কত নম্বর স্লাইডে বলো? থার্ড স্লাইড। রোল নম্বর 31 আগে স্লাইড। স্যার 3 নাম্বার স্লাইডে এটা। হ্যালো। হ্যাঁ বলো বলো, উত্তর দাও। আচ্ছা ফার্স্ট স্টেজ গ্রাভিটেশন হচ্ছে আমরা যখন এটাকে কোনো স্যাম্পলকে যে 900°C হিট করছি, হিট করে এখানে যখন হোল্ড করব তখন এই কার্বাইড গুলা আয়রন স্ট্রাকচার থেকে বের হয়ে আসবে আর কি। এটাকে আমরা আর কি ফার্স্ট স্টেজ গ্রাভিটেশন বলতেছি। স্যার
কেন সেকেন্ড স্টেজ বলা যাবে না কেন? লাস্ট স্টেজ এগুলো বলা যাবে না কেন? শুধু কি প্রথমে 900 তে ধরে রাখার সাথে সাথে ইমোবিলাইজিং হবে? হ্যাঁ, সেকেন্ড স্টেজ গ্র্যাভিটেশন যদি আমি আরো সময় ধরে কিছু সময় ধরে হোল্ড করতাম বা কুলিং রেট যদি আমি কমাই দিতাম তাহলে কতটুকু সময় ধরে রেখেছো তুমি? কতক্ষণ ধরে রেখেছো? স্যার 5 সেকেন্ড। 5 সেকেন্ড। 100 ঘন্টা ধরে রাখলো তোমার এই কম্পোজিশনে গ্রাফিটাইজেশন হবে না। কেন হবে না? দেখো রোল নম্বর 40 সিলিকন পার্সেন্টেজ কত তোমার কম্পোজিশনে? 0.1 নাই তো, গ্রাফিটাইজারই তো নাই, গ্রাফিটাইজেশন কিভাবে হবে? হ্যাঁ, গ্রাফিটাইজার নাই, তুমি গ্রাফিটাইজেশন কিভাবে করবা? কি রোল নম্বর 40? আর অডিয়েন্স তোমরা প্রশ্ন পাও না? হ্যাঁ, প্রত্যেকটা পেজে পেজে প্রশ্ন। আমি কয়টা করবো প্রশ্ন? প্রশ্ন করার তো সময় নাই। আচ্ছা, এখন হচ্ছে 41 এর অপশন হচ্ছে আমরা কালকে নিতে পারি, আর যদি ক্লাস না থাকে তাহলে 40। স্যার আমাদের একটা ল্যাব আছে 11টা থেকে। আগে গেছে। হ্যাঁ, তাহলে শেষ, এখানে শেষ। আমরা আবার কালকে 11টায়। স্যার 44 স্যার প্রেজেন্ট ছিলাম স্যার। প্রেজেন্ট ছিল শেষ, প্রেজেন্টেশনের টাইম শেষ। স্যার 2 মিনিট পরে জয়েন করছিলাম স্যার, নাম ডাকার পরে অ্যাটেন্ডেন্স। 2 মিনিট পরে হলে হবে না স্যার আমি চ্যাটে লিখছিলাম স্যার। আমি দেখেছি, সবই দেখছি, দেখো আমি এটা পড়েছি। জি স্যার। কিন্তু এই ধরনের কোনো এন্টারটেইনমেন্ট আমার সিস্টেমে নাই। স্যার আমার আসলে নেটওয়ার্কের প্রবলেম ছিল, ওয়াইফাইও ছিল না, এজন্য স্যার আমার জয়েন করতে করতে লেট হয়ে গেছে। কত তোমার রোল নম্বর? স্যার রোল 34। সত্যি কথা বলতেছো না মিথ্যা কথা বলতেছো? জি স্যার, আমার মানে ওয়াইফাইও চলে গেছিল আর মোবাইল নেটওয়ার্ক এখানে খুব কম কাজ ওকে করে। ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা স্যার। হ্যাঁ বলো। স্যার ওই গতকালকে হচ্ছে 33 প্রেজেন্ট শেষে হচ্ছে আপনি কোশ্চেন করার সময় আমার হচ্ছে কারেন্ট চলে গেছে, ইউপিএস শেষ হয়ে গেছে। এই জন্য আমি বলেছিলাম, তোমাকে গতকালকেই বলে দিয়েছিলাম যে সে প্রেজেন্ট করবে, কিন্তু নাই, তুমি প্রেজেন্ট করবো বুধবারের দিন, কারণ ওটা শেষ হয়ে গেছে। আবার প্রেজেন্ট বুঝছো? জি বুধবার। হ্যাঁ জি স্যার। বুধবারে আমাদের 11টা থেকে তো সেশনাল অনেক সময় আছে, ওখানে আমরা শেষ করে ফেলবো, তোমারটা লাস্টে নিয়ে নেবো। হ্যাঁ ঠিক জি আছে। স্যার। রোল 33। আচ্ছা জি স্যার। আজকে সময় নাই তো, তোমাদের সেশনাল আছে, আরেকজনের ক্লাস টাইমে নেওয়া যাবে না। ওকে ওকে।